প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ.টি. ইমাম আর নেই। স্বাধীন দেশ পরিচালনায় ছিল অগ্রণী ভূমিকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। মেয়াদ শেষের ১৩ দিন আগে আবারও বেগম জিয়ার সাজা স্থগিতের আবেদন পরিবারের। চিকিৎসা করাতে চান বিদেশে। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত। তিস্তাসহ অমীমাংসিত ইস্যুর পাশাপাশি ঢাকা নয়াদিল্লি সম্পর্কের আলোচনায় চীন প্রসঙ্গ। মোদির সফর চূড়ান্ত করতে আজ ঢাকায় আসছেন জয়শঙ্কর। বিমানের বহরে কাল যুক্ত হচ্ছে -8 শ্বেতবলাকা। উড়োজাহাজ বেড়ে হবে 21। সিলেট চট্টগ্রাম ও চট্টগ্রাম যশোর রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা, লোকসান কাটিয়ে ওঠার আশা। ভোরের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। চলে গেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ.টি. ইমাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত ১টার কিছু সময় পর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই প্রবীণ সদস্য কিডনি জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে সদ্য স্বাধীন দেশে সরকার পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এইচ.টি. ইমামের মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ নেতা হারালো বলেও শোকবার্তায় উল্লেখ করেন আব্দুল হামিদ। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা বর্ষিয়ান এই উচ্চ পদস্থ আমলা ১৯৩৯ সালে জন্মেছিলেন টাঙ্গাইলে। পৈতৃক নিবাস সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে এইচ.টি. ইমাম সমাহিত হবেন বনানী কবরস্থানে। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এইচ.টি. ইমাম ছিলেন বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ.টি. ইমাম দেশ পরিচালনায় রাখেন অগ্রণী ভূমিকা। ২০১৪ সাল থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই বর্ষিয়ান জনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হোসেন তৌফিক ইমাম। দেশ বিদেশের মানুষ তাকে এইচ.টি. ইমাম নামেই চিনতেন। ১৯৩৯ সালে টাঙ্গাইলে জন্ম নেয়া এই কৃতিজন পাকিস্তান আমল থেকেই রাজনীতি সম্পৃক্ত মানুষ ছিলেন। ৮২ বছর বয়সে বার্ধক্যজনিত রোগ আর কিডনির ব্যাধি তাকে নিয়ে গেল অনন্ত লোকে। মুক্তিযুদ্ধের সময় আমরা তাকে ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করা হোসেন তৌফিক ইমাম প্রথম জীবনে ছিলেন রাজশাহী সরকারি কলেজের প্রভাষক। মেধাবী ইমাম থিতু হতে পারেননি শিক্ষকতায়। ১৯৬১ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় সিএসপিদের মধ্যে চতুর্থ স্থান লাভ করে পাকিস্তান সরকারের উচ্চ পদে যোগ দেন। ১৯৬৩-৬৪ মেয়াদে তৎকালীন নওগাঁর মহকুমা প্রশাসক হিসেবে ছিলেন এই গুণীজন। পরবর্তীতে সরকারি চাকুরি সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হন। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হবার পর স্বাধীন বাংলার ইতিহাসে প্রথম ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন এই নীতি প্রণেতা। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ২০১৪ থেকে তিনি বঙ্গবন্ধু কন্যার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই বিশিষ্ট জনের মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের রাজনৈতিক ইতিহাসে বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এইচ.টি. ইমাম নক্ষত্র হয়েই থাকবেন অগণিত নেতাকর্মীর প্রাণে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হওয়ার ১৩ দিন আগে আবারও সময় বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। এর আগে ২ দফা বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। তার আইনজীবী জানিয়েছেন, বেগম জিয়ার বিশেষায়িত চিকিৎসা দরকার।
করোনা পরিস্থিতির কারণে তিনি স্বাভাবিক চিকিৎসাও নিতে পারেননি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে পরিবারের আবেদনে গত বছরের 25শে মার্চ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। এরপর তার মুক্তির মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে 15ই মার্চ। মেয়াদ শেষ হওয়ার 13 দিন আগে আবারও সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করল তার পরিবার। মঙ্গলবার বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনটি জমা দেন। চাওয়া হয় বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি। মন্ত্রী জানান, আইন মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। বাসাতেই বিএনপি নেত্রীর উন্নত চিকিৎসা হবে বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শর্ত আরো শিথিল করে মানে চিকিৎসায় করোনাকালীন তারা চিকিৎসা নিতে পারেনি সেইটা জানিয়েছেন, এবং তার দণ্ডাদেশ মওকুফ করা যায় কিনা সেইটা সম্বন্ধেও তারা বলেছেন। এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবো। আইন মন্ত্রণালয় থেকে মতামত আসলে আমাদের যথাযোগ্য ইসের সঙ্গে আলাপ করে তার ব্যবস্থা নেওয়া হবে। তার আইনজীবী জানান, বেগম জিয়ার বিশেষায়িত চিকিৎসা দরকার। করোনা পরিস্থিতির কারণে তিনি স্বাভাবিক চিকিৎসাও নিতে পারেননি। চিকিৎসা হলেই করোনার টিকা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। ওনার যে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেই চিকিৎসা উনি পাচ্ছেন না। আমরা দাবি জানাচ্ছি বিশেষায়িত হাসপাতালে ওনাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার জন্য। সরকার ইচ্ছাকৃতভাবে ওনাকে ট্রিটমেন্ট না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়া 2 বছর 1 মাস 17 দিন কারাভোগ করেছেন। এর মধ্যে 11 মাসই ছিলেন হাসপাতালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে 42 বারের মতো পেছালো গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। দুদক আইনজীবী বলছেন, বারবার সময় নিয়ে বিচার কাজ বিলম্বিত করছে আসামিপক্ষ। তবে বেগম খালেদা জিয়ার আইনজীবীর দাবি, তাদের মক্কেল অসুস্থ হওয়াতেই তিনি আদালতে হাজির হচ্ছেন না। গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল বুধবার। মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানির কথা থাকলেও এদিন আদালতে হাজির হননি বেগম জিয়া। 42 বারের মতো শুনানি পেছাতে আবেদন করেন তার আইনজীবীরা। বেগম খালেদা জিয়া অসুস্থ, আদালতে আসা তার জন্য ঝুঁকিপূর্ণ, এমন আবেদন আমলে নিয়ে আদালত 1 মাস সময় দিয়ে আগামী 5 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। দুদক আইনজীবী বলছেন, 14 বছর পার হলেও রাষ্ট্রের 14,56,37,000 টাকার ক্ষতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে না পারাটা হতাশাজনক। আজকেও গ্যাটকো মামলা ইচ্ছা করলে তারা শুরু করতে পারত, যেহেতু নাইকো মামলা তো খালেদা জিয়ার অনুপস্থিতিতে এইটা মামলাটা তারা শুরু করেছে। আমরা আশা রাখছি হয়তো আবার খালেদা জিয়ার চার্জ হিয়ারিং মামলা শুনানি হবে। তবে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী বলছেন, করোনা ঝুঁকির কারণে বেগম জিয়া আদালতে হাজির হচ্ছেন না। আমরা বলেছি যে ওনার শারীরিক অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে, আর এই অবনত অবস্থায় এই করোনাকালীন সময় তার জন্য আদালতের মতো এরকম একটা উন্মুক্ত স্থানে উপস্থিত হওয়া খুবই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। 2007 সালের 2 সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,37,616 টাকার ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 13 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর 13 মে বেগম খালেদা জিয়া সহ 24 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন মত প্রকাশের প্রধান বাধা উল্লেখ করে আইনটি পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ থেকে তারা এ দাবি জানান। সমাবেশ থেকে কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সুষ্ঠু বিচার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন তারা। ফের স্লোগানে মুখর রাজপথ। সংস্কার নয়, এবারের দাবি ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিলের। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি হাইকোর্ট মোড় হয়ে মৎস্য ভবন মোড় অতিক্রম করে পৌঁছায় পরিবাগ মোড়ে। সেখানে বাধার মুখে পড়ে পুলিশের। কিছুক্ষণ অবস্থানের পর আগামী 26 মার্চের আগে আইনটি বাতিলের দাবি জানিয়ে সড়ক ছাড়েন আন্দোলনরতরা।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত নাগরিক সমাবেশ। বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতা, বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকরা সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তারা অচিরেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। একটা লোক একটা লেখার কারণে জেলখানার মধ্যে কি অসুখ হয়েছে আমরা কিচ্ছু জানি না, মারা গেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই উনি মারা যাবে কেন? যদি সত্যিকার অর্থেই স্বাধীনতার চেতনাকে এবং স্বাধীনতাকে সমুন্নত রাখতে হয়, তাহলে এই আইনটা বাতিল করে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ওই ডিজিটাল বিশেষজ্ঞদের সাথে বসে একটা আইন করেন, সেখানে আমাদের মতামত নেন। কারাবন্দী কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিনে সন্তুষ্টি প্রকাশ করলেও ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী বাকিদেরও মুক্তির দাবি জানান বক্তারা। আপনারা জীবিত অবস্থায় কবরে লুকিয়েও আত্মরক্ষা করতে পারবেন না। যদি বাঁচতে চান, এটা আমাদের আপনার এই কালা কানুনটা, এই ডিজিটাল একটা বাতিল করে দেন। সংস্কারের প্রয়োজন নাই, সংস্কার একটা ধাপ্পা বাজে। সমাবেশ থেকে কারাবন্দী অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। সংস্কার চাই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন জনের কোভ্যাক্স বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার 1,09,00,000 ডোজ টিকা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুধু তাই নয়, বিভিন্ন সংস্থা টিকা খাতে $3.5 মিলিয়ন ঋণ দিতে প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। এদিকে টিকা আমদানি, পরিবহন ও বিতরণের ওপর থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহার করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। দিন যত যাচ্ছে, করোনার টিকা গ্রহণে মানুষের আগ্রহ ততই বাড়ছে। ক্রমবর্ধমান টিকার চাহিদা পূরণে সরকারের নানা উদ্যোগ ও তৎপরতাও অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে এ নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, কোভ্যাক্স আরও 1,09,00,000 ডোজ টিকা দেবে বাংলাদেশকে। জুন জুলাই পর্যন্ত আমরা আশা করি আমাদের যা অর্ডার আছে এবং আমরা যে কোভ্যাক্স থেকে পাবো সেটা মিলে আমাদের হাতে 4 কোটি ডোজ হাতে থাকবে। এবং আমাদের প্ল্যান আমরা করেছি যে এই 4 কোটি ডোজ হাতে চলে আসবে বিভিন্ন সময়, বিভিন্ন মাসে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম আমরা করব। এছাড়া টিকা খাতে মোটা অঙ্কের ঋণের প্রস্তাব পাওয়ার কথাও জানান মন্ত্রী। বিভিন্ন সংস্থা $3.5 মিলিয়ন অর্থাৎ $3.5 বিলিয়ন আমাদেরকে দিতে চায়। এদিকে টিকার উপর থেকে সব ধরনের মূল্য সংযোজন কর প্রত্যাহার করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও করোনা মহামারী মোকাবেলায় অতি জরুরি হিসেবে টিকা আমদানি, বিপণন ও বিতরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিজ্ঞপ্তিতে 2টি শর্ত জুড়ে দিয়েছে এনবিআর, যার প্রথমটিতে বলা হচ্ছে এই কর অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে শুধু সরকারকে সরবরাহ করলেই। আর দ্বিতীয় শর্তে এনবিআর বলছে, টিকা সরবরাহ করে পাওয়া অর্থের বিবরণী 10 কার্যদিবসের মধ্যেই সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারের কার্যালয়কে নথিসহ জানাতে হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। করোনার টিকা আমদানিতে অর্থ মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে ভার্চুয়ালি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় এটা নির্ধারণ করবে তারা কবে নাগাদ বাড়তি তাদের ভ্যাকসিন লাগবে কিনা, যদি লাগে কবে নাগাদ সেটা আনবে। আর যখন তারা আনবেন তখন আমাদের প্রয়োজন হবে, অর্থায়ন করতে হবে আমাদেরকে। যত অর্থই লাগুক সেই অর্থ আমরা রেখে দিয়েছি। আমাদের ভ্যাকসিনের জন্য কোনো সময় আল্লাহর রহমতে আমাদের অর্থের অভাব হবে না। এদিকে সবার ভ্যাকসিন নিশ্চিতে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে হবে রেজিস্ট্রেশন বুথ। প্রচার বাড়ানোর তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, গণটিকার উদ্দেশ্য পূরণ করতে সব শ্রেণীর মানুষকে এর আওতায় আনার বিকল্প নেই। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর প্রায় সব কোভিড টিকাদান কেন্দ্রেই দেখা যায় যথেষ্ট ভিড়। আগ্রহীদের চাপে অনেক ক্ষেত্রে নিবন্ধনের পর টিকা নিতে SMS পেতেও অপেক্ষায় থাকতে হচ্ছে বেশ কয়েকদিন। তবে রাজধানীর অনগ্রসর আর পিছিয়ে পড়া মানুষের বেলায় সে চিত্রটা একেবারেই বিপরীত। তথ্য প্রযুক্তি সহ নানা দিক থেকে পিছিয়ে পড়া এসব মানুষ জানেন না ঠিক কিভাবে নিবন্ধন করতে হবে, কিংবা টিকা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কেও তাদের নেই স্বচ্ছ ধারণা। ভ্যাকসিন তো অনলাইনে নিতে বুঝে নিতে পারি নাই, আমাদের কোনো আইডিয়া নাই।
আর আমাদেরকে বলেও নাই যে কোথায় দিতে হবে, কোথায় যাইতে হবে, বললেন আমরা যাব। তবে নীতি নির্ধারকরা বলছেন সচেতনতা বাড়াতে ও সবার জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে প্রতি ওয়ার্ডে বুথ তৈরির অনুরোধ জানানো হয়েছে জনপ্রতিনিধিদের। এর ফলে সবাই টিকা নিতে আগ্রহী হবেন বলেও মনে করেন তারা। প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলরকে অনুরোধ করা হয়েছে সিটি কর্পোরেশনের সহযোগিতা যারা নিবন্ধন বুথ করবেন এবং প্রশিক্ষিত যারা আছেন তারা প্রয়োজনে সেখানে যদি প্রত্যেকটা ওয়ার্ডে টিকাদান কেন্দ্র হয় তারা সেখানে টিকা দেবেন। বিশেষজ্ঞরা বলছেন গণটিকাদান কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজন সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনা, আর সে কারণে নিবন্ধন প্রক্রিয়াকে পৌঁছে দিতে হবে মানুষের দোরগোড়ায়। টার্গেট পূরণ করতে হলে আমার যেটা মত সেটা হলো এখানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, উঠোন বৈঠক, আমাদের যে স্বাস্থ্য সহকারীরা আছে, সিএসসিপিরা আছে, এনজিও স্বাস্থ্যকর্মীরা আছে, তাদেরকে এটাতে খুব বড় করে যুক্ত করতে হবে। নিবন্ধনের সময়ই উদ্বুদ্ধ করতে হবে টিকা নেওয়ার জন্য, তাহলে একসঙ্গে দুটো কাজ হবে, নিবন্ধন হবে এবং তাদের উদ্বুদ্ধ করা যাবে। সবাইকে টিকার আওতায় আনতে কেন্দ্র বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করতে আজ ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ২৬ মার্চ উপলক্ষে এই সফরে দুই শীর্ষ নেতার বৈঠকে কি ঘটবে তাই এখন জোরে সোরে আলোচিত হচ্ছে কূটনৈতিক মহলে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটানো বাংলাদেশ এখন অমীমাংসিত ইস্যুর পাশাপাশি ব্যবসা, বাণিজ্য আর কানেক্টিভিটির ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিস্তায় নতুন গতি না থাকলেও ঢাকা নয়াদিল্লি সম্পর্কে চীন কোনো বাধা নয়, এই প্রসঙ্গও থাকতে পারে হাসিনা মোদি আলোচনায়। দেবাশিস রায়ের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ২৬শে মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মহামারী পেরিয়ে প্রথম বিদেশ সফরে এসে হাসিনা মোদি দুই শীর্ষ নেতার বৈঠকে কি থাকবে আলোচ্যসূচিতে সেটি এখন আগ্রহের বিষয়। তার এই সফরে ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল ইস্যুসহ বঙ্গবন্ধু বাপু জাদুঘর উদ্বোধন, স্বাধীনতা সড়ক চালুর পাশাপাশি তিনি শ্রদ্ধা জানাতে যেতে পারেন জাতির পিতার ভিটে টুঙ্গিপাড়াতেও। মূলত সফরে বৈঠকের টেবিলে কি কি থাকছে সেসব চূড়ান্ত করতে বৃহস্পতিবার একদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. মোমেনের সঙ্গেও কথা বলবেন তিনি। উপমহাদেশের দুই শীর্ষ নেতার সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিয়মিত বিষয়গুলো ছাড়াও ঢাকা অগ্রাধিকার দেবে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর ওপর। এবছরে যেটা জোর পেয়েছে এবং পাবে সামনে, যে যোগাযোগের ক্ষেত্রে, কানেক্টিভিটির ক্ষেত্রে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে, বাণিজ্যে, অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারে শুধু কম্প্রিহেনসিভ পার্টনারশিপ নয়, আরও অনেক কিছু আসতে পারে সামনের দিনে। তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টন ইস্যুতে সুনির্দিষ্ট কিছু না থাকলেও বাংলাদেশ ন্যায্য আদায়ের দাবিতে নীরব থাকবে না বলেও মত প্রতিমন্ত্রীর। এটা তো সবসময় প্রায়োরিটি আমাদের। আলাদাভাবে একটি দেশের সাথে কাছাকাছি গেলে আরেকটি দেশ কি মনে করতে পারে, আমরা এটা নিয়ে আর চিন্তিত নই মোটেই। এদিকে কূটনৈতিক মহলের বিশিষ্টজনরা প্রশ্ন তুলছেন, কেন্দ্র সরকার ও রাজ্যের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশ কতদিন অপেক্ষা করবে তিস্তার জন্য? ন্যায্য চাহিদা আমাদের, এবং এমন না চাহিদা এগ্রিমেন্ট হয়ে আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এটা তিনি আপত্তি করছেন, বাধা দিচ্ছেন। আমি মনে করব টাইম হ্যাজ কাম ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে তাকে একটা ব্যবস্থা পথ খুঁজে বের করতে হবে। কিভাবে তিনি করবেন সেটা তার ব্যাপার। রোহিঙ্গা সংকট সহ প্রতিবেশী দেশটির সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও নতুনভাবে বোঝাপড়ার প্রয়োজন রয়েছে বলেও জানাচ্ছেন কূটনীতি বিশ্লেষকরা। স্যাক্রিফাইস ইজ বাই বাংলাদেশ, নট বাই ইন্ডিয়া। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কানাডা থেকে কেনা তৃতীয় শেষ -8 উড়োজাহাজ শ্বেতবলাকা আগামীকাল যুক্ত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। এ নিয়ে বহরে উড়োজাহাজ বেড়ে দাঁড়াবে 21টিতে। এর আগে বিমান একসঙ্গে কখনো পায়নি এত উড়োজাহাজ। বিশেষজ্ঞরা বলছেন, লোকসান এড়াতে ও যাত্রীদের আস্থা অর্জনে এবার বাড়াতে হবে সেবার মান। হাজেরা শিউলির রিপোর্ট।
সুদিন ফিরেছে বিমানের। গত এক যুগে একে একে অত্যাধুনিক প্রযুক্তির বোয়িং 777, 737 ও 787 এর পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বিমানের বহরে যুক্ত হলো কানাডার দি হ্যাভিল্যান্ডে নির্মিত আরও দুটি ব্র্যান্ড নিউ ড্যাশ-8। প্রধানমন্ত্রীর দেয়া শ্বেতবলাকার নাম নিয়ে তৃতীয় ড্যাশ-8 দেশে আসছে শুক্রবার। বহর সমৃদ্ধ হওয়ায় টরন্টো, টোকিও, চেন্নাই ও গুয়াংজু সহ নতুন নতুন রুট চালু করে দ্রুত বিমান ঘুরে দাঁড়াবে প্রত্যাশা বিমান প্রতিমন্ত্রীর। আমাদের নতুন বিমান আসছে, আরও একটা বিমান আসবে আগামী শুক্রবারে। সামগ্রিক অর্থে আমাদের ফ্লাইটের সবচেয়ে অত্যাধুনিক বিমান বহর সবগুলোই যুক্ত হয়েছে। আমরা টরন্টো ফ্লাইট অপারেট করব, আমরা নারিতায় ফ্লাইট অপারেট করব, চেন্নাইতে আমরা ফ্লাইট অপারেট করব। আমাদের প্রত্যাশা বিশ্বের যে উন্নত বিমান বহরগুলো যেগুলো আছে, আমরা যদি এই গতিতে যেতে পারি আমরাও তাদের কাছাকাছি যাব। সেবার মান আরও বাড়াতে হবে অবশ্যই। বিশেষজ্ঞরা বলছেন এর আগে বহরে একসঙ্গে এত উড়োজাহাজ পায়নি বিমান। এই সুযোগ কাজে লাগাতে জরিপের মাধ্যমে যথাযথ রুট নির্ধারণের তাগিদ তাদের। সেই সঙ্গে লোকসান এড়াতে ও যাত্রীদের আস্থা অর্জনে ইনফ্লাইট সেবার মান ও ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান এই বিশ্লেষকের। বিদেশি এয়ারলাইনগুলো যেভাবে প্রফেশনাল সার্ভিস তারা প্রোভাইড করছে বা তাদের যে সেলস অ্যান্ড মার্কেটিং যে ইনিশিয়েটিভ আছে, তাদের যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক তো আমাদের নাই। আমরা এখান থেকে যে ডেস্টিনেশন যাচ্ছি আমরা পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক নিচ্ছি। শুধু পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক নিয়ে একটা ফ্লাইটকে ভায়াবল করা ইজ ভেরি ডিফিকাল্ট। তৃতীয় ড্যাশ-8 যুক্ত হলে বিমানের বহরে উড়োজাহাজ বেড়ে দাঁড়াবে 21টি। ড্যাশ-8 দিয়ে স্বল্প দূরত্বের আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পাশাপাশি সিলেট, চট্টগ্রাম ও চট্টগ্রাম যশোর রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে। ফরিদপুরে বাস মাইক্রোবাস সংঘর্ষে নবনির্বাচিত পৌর মেয়রের স্ত্রী সহ 3 জন নিহত। মেয়রের অবস্থাও আশঙ্কাজনক, আহত আরও 5। বর্তমান সরকারের পতন ঘটাতে সব রাজনৈতিক দল ও গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। যারা স্বাধিকারের আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিল, আন্দোলনকে সংগ্রামকে সামনের দিকে নিয়ে গিয়েছিল, তাদেরকে এখন আওয়ামী লীগ স্মরণ করে না। আমরা ইতিহাসকে বিকৃত করতে চাই না। আমরা ইতিহাসের যার যা প্রাপ্য সেই প্রাপ্য দিতে চাই। সমস্ত গণতন্ত্রের দেশপ্রেমিক মানুষদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন, আমরা 1971 সালে যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, আমাদের অধিকারকে কায়েম করা, তার জন্য আরেকবার লড়াই করি, আরেকবার। বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন মুক্তিযুদ্ধের মূল্যবোধের সঙ্গে রসিকতা আর তামাশা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির এক সভায় তিনি এ মন্তব্য করেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এসেও দলটি সাম্প্রদায়িক শক্তির ক্রিয়ানক হয়ে কাজ করছে। স্বাধীনতা বিরোধীদের সাথে সখ্যতা রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন মুক্তিযুদ্ধের মূল্যবোধের সাথে রসিকতা আর তামাশা ছাড়া আর কিছুই নয়। বিএনপির আন্দোলন, সমাবেশ, মিছিল, মানববন্ধন মানেই সহিংসতা আর সন্ত্রাস। তাদের কর্মসূচি মানেই জনগণের সম্পদ বাস পোড়ানো। জনগণ তাদের কর্মসূচিতে ভীত সন্ত্রস্ত। বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যানগরের কুমারপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ক্ষমা না চাইলে মিনুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীর নামে মিথ্যে অশ্লীল কথা বলেছেন, তাদেরকে তো জাতির সামনে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আইনগত যে ব্যবস্থা আছে, যা নেওয়া সম্ভব, সেই সমস্ত পদক্ষেপে আমরা যাব।
পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সহ ৬ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিন দেন। জামিনের মেয়াদ শেষ হলে আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। গত রোববার রাজধানী প্রেস ক্লাবের সামনে ছাত্র দলের এক মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এই সময় পুলিশে বেশ কয়েকজন আহত হন। গ্রেফতার করা হয় অন্তত ১২ জনকে। এই ঘটনায় ৪৮ জনকে আসামি করে মামলা করে পুলিশ। চট্টগ্রামের বায়েজিদে পারভীন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এই রায় দেন। এই মামলায় ইয়াসিন ছাড়া বাকি ৩ জন আসামি পলাতক রয়েছেন। এমন রায়ে সন্তোষ জানিয়েছেন পারভীনের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ২০১৬ সালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার কোঅপারেটিভ হাউজিং সোসাইটির ভবনে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে ৪ ডাকাত। এই সময় প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার দেখে ফেললে তাকে হত্যা করে ডাকাত দলটি। মাকে হত্যার বিষয়টি দেখে ফেলেন নিহত পারভীন আক্তারের ছেলে। ঘটনার পরের দিন নুরুল আলম বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার চার্জ গঠন করা হয় ১৭ সালের ৫ই মার্চ। ১৫ জনের সাক্ষী গ্রহণ শেষে ৪ আসামির ফাঁসির আদেশ দেয় আদালত। আজকে আদালত এই রাষ্ট্রপক্ষ অর্থ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড প্রদান করে ৪ জন আসামিকে। এর আগে খুশি বাদী পক্ষের আইনজীবী ও নিহত পারভীন আক্তারের পরিবারের সদস্যরা। কেয়ারটেকার এবং তাদের আত্মীয় হিসেবে যে ইয়াসিন আত্মীয় হিসেবে জড়িত থেকে সে এই ঘটনাটা সংঘটিত করেছে। এই জন্য আমাদেরকে সবাইকেই এই সমাজের মধ্যে সতর্ক থাকা দরকার এবং এই ধরনের রায়ের খুবই প্রয়োজন আছে। আমি খুশি আছি, ফাঁসির দিনে অনেক খুশি আলহামদুলিল্লাহ। ৪ আসামির মধ্যে ইয়াসিন ছাড়া বাকি ৩ জন পলাতক রয়েছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধ টাকায় বিদেশে বসতি গড়েছেন কারা? তালিকা চাওয়া হয়েছে দূতাবাসগুলোতে। অবৈধ টাকাওয়ালা ও অর্থ পাচারকারীদের মুখোশ উন্মোচনে উচ্চ আদালতের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, সময় সাপেক্ষ হলেও দুর্নীতিবাজদের পরিচয় প্রকাশ করা হবে। দেশের টাকা লুট করে যারা বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা করছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে বলেও জানায় দুদক ও রাষ্ট্রপক্ষ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডার বেগমপাড়া সহ বিভিন্ন দেশে যারা টাকা পাচার করেছেন তাদেরকে জাতির শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন দেশের উচ্চ আদালত। কারা পাচার করেছেন, দেশের বাইরে কার কোথায় বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের তালিকা জাতির সামনে তুলে ধরতে কয়েক দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রায় 14,000 দ্বৈত নাগরিকের মধ্যে কারা অর্থ পাচারের সঙ্গে জড়িত তাও যাচাই বাছাই চলছে। একের পর এক উচ্চ আদালতের আদেশে দুদক, আর্থিক গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সরকারি দফতর এ নিয়ে নড়ে চড়ে বসেছেন। পাচারকারীদের তালিকা তৈরিতে বিদেশি দূতাবাসগুলোকেও চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শতাধিক ব্যক্তি 2500 কোটি টাকা পাচারের হিসাবও আদালতে দাখিল করেছে দুদক। বিপরীতে এ পর্যন্ত 20 কোটি টাকা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশের জন্য এরা শত্রু, কারণ এরা দেশের টাকা বিদেশে পাচার করছে। আর এদের টাকার আয়ের উৎসটাও আসলে জনসমক্ষে জানা দরকার। পানামা পেপারসে নাম আসা 2 বাংলাদেশি মুসা বিন শমশের ও আব্দুল আওয়াল মিন্টুর বিষয়ে তদন্ত চলছে। তদন্ত হচ্ছে প্যারাডাইস পেপারস নিয়েও। দুদক আইনজীবী বলছেন, সময় সাপেক্ষ হলেও পাচারকারী ও অবৈধ টাকাওয়ালাদের মুখোশ উন্মোচন করা হবে শিগগিরই। কানাডাতে যাদের বাড়ি গাড়ি আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন জায়গায়, সে ব্যাপারেও আমরা তথ্য চেয়েছি। বেগমপাড়াতে কারা আছে আমরা নাম চেয়েছি, আমরা নামের পাশে তাদের পাসপোর্ট নাম্বার চেয়েছি, তাদের অবস্থান জানতে চেয়েছি। আইনগতভাবে দেশের বাইরে টাকা নিয়ে যাওয়ার সুযোগ নেই, তাই বিনিয়োগ সহ বিভিন্ন মাধ্যমে টাকা পাচার হয়। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে 2004 থেকে 2015 সাল পর্যন্ত পাচার হয়েছে 98,000 কোটি টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একদিনে রেকর্ড সংখ্যক 2260 জন রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করা হচ্ছে। নৌবাহিনীর 6টি জাহাজে করে তাদের ভাষান্তরে নেওয়া হয়। আর উন্নত জীবনের আশায় সব প্রণোদিত হয়ে হাজার হাজার রোহিঙ্গা এখন ভাষান্তরে যেতে আগ্রহী হয়ে উঠছে। এদিকে আজ আরেক দফায় আরও 2000 রোহিঙ্গার ভাষান্তরে যাওয়ার কথা রয়েছে। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
কুয়াশার কারণে জাহাজ ছাড়তে কিছুটা দেরি হলো রোহিঙ্গাদের মধ্যে ছিল না বিন্দুমাত্র ক্লান্তি, অনেকটা আনন্দ উচ্ছ্বাস রয়েছে তাদের এই ভাষান্তর যাত্রায়। 50টির বেশি বাসে করে মঙ্গলবার রাতেই কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া থেকে নিয়ে আসা হয়েছিল নগরী পতেঙ্গা বিএফ শাহিন কলেজে। বাসিন্দা যারা গিয়ে তারা মানে শান্তি বলি হইয়ে খানা পিনা খাদ্য মধ্যে সুন্দর করে বালাবলি পাইছে, বান্দিরা মতো তাই পাইছে। 6টি জাহাজে করে রোহিঙ্গাদের এই যাত্রা তদারকি করতে বোট ক্লাব জেটিতে ছিলেন নৌবাহিনীর এরিয়া কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সময় যত গড়াচ্ছে তত সহজ থেকে সহজতর হয়ে উঠছে রোহিঙ্গাদের ভাষান্তর স্থানান্তরের পুরো প্রক্রিয়া। 4 ডিসেম্বর যখন স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছিল দেখা দিয়েছিল নানা জটিলতা, এখন সব জটিলতা কেটে গেছে। রোহিঙ্গারাই সব প্রণোদিত হয়ে ভাষান্তরে যেতে আগ্রহী। এক্ষেত্রে তারা চায় একটি উন্নত এবং শিক্ষিত জীবন। ভাষান্তরের যাত্রী এই রোহিঙ্গাদের দাবি কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে ছিল তাদের দুর্বিষহ জীবন। এখন বাংলাদেশ সরকারের আশ্বাসে উন্নত জীবনের আশায় ভাষান্তর যেতে আগ্রহী হয়েছেন তারা। শান্তিভাবে চলাফেরা করি পারিবান মানে কি বলে নিরাপত্তা যেন নাকি নিরাপত্তা থাকে। দুয়ার বেশি সুন্দর করে বান্ধে হওয়ার, খানা পানি বেশি সুন্দর করে দেওয়ার বলে হওয়ার ইয়ান যাতে কইতে খুশি ইয়ান দেওয়া স্যার। আগের 4 দফায় 10,000 রোহিঙ্গা স্থানান্তর হয়েছে ভাষান্তরে। সেখানে রোহিঙ্গাদের জীবন ধারণের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোহিঙ্গাদের বিদায় জানাতে এসে সেই কথা স্মরণ করিয়ে দিলেন নৌবাহিনীর অন্যতম এই শীর্ষ কর্মকর্তা। একটা সুন্দর জীবনযাপনের জন্য তাদের দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত সরকার যে ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার, এটা গর্ব করার মতো একটা বিষয়। আগামীকাল বৃহস্পতিবার আরও 2000 রোহিঙ্গার ভাষান্তর যাওয়ার কথা রয়েছে। অমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শহীদুল ইসলাম পাপুলের বহিষ্কারে শূন্য হওয়া লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় 11 এপ্রিল 371টি ইউনিয়ন ও 11টি পৌরসভায়ও ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। একই তারিখে পাপুলের শূন্য হওয়া লক্ষ্মীপুর 2 আসনও ভোট গ্রহণ হবে। 22 ফেব্রুয়ারি পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। এতে বলা হয়, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে কুয়েতের আদালতে দণ্ডিত তার আসন শূন্য ঘোষণা করা হলো। এর আগে অর্থ মানব পাচারের মামলায় গত 28 জানুয়ারি পাপুলকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের আদালত। ফরিদপুরে বাস মাইক্রোবাস সংঘর্ষে নবনির্বাচিত পৌর মেয়রের স্ত্রীসহ 3 জন নিহত হয়েছেন। মেয়রসহ গুরুতর আহত হয়েছেন অন্তত 6 জন। বুধবার রাতে ভাঙ্গা থেকে মাইক্রোবাসে করে নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই সরকার ও তার পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথে কালিয়ামোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রীসহ 2 জন মারা যান। আহত 7 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়মনসিংহে বর্জ্যের ট্যাঙ্কে পড়ে যাওয়া সন্তানকে বাঁচাতে গিয়ে শেষ রক্ষা হলো না। মা ছেলেসহ মারা গেলেন 3 জন। স্বজনরা জানিয়েছেন, বুধবার বিকেলে ভালুকার বহুলি এলাকায় একটি প্রাইভেট কোম্পানির বর্জ্যের ট্যাঙ্কের ভাঙা অংশ দিয়ে পড়ে যায় 4 বছরের শিশু রোহিত বাগচি। এ সময় তাকে বাঁচাতে ট্যাঙ্কে নামেন মা রুলি বাগচি। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে তাদের উদ্ধারের জন্য ট্যাঙ্কে নামেন নিরাপত্তা কর্মী হৃদয় মিয়া। তারও কোনো খোঁজ না মেলায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিছু সময় পর রোহিত, রুলি ও হৃদয়ের লাশ উদ্ধার করেন তারা। নিহতদের বাড়ি রংপুরের মিঠাপুকুরের বলদিপুকুর পাড় গ্রামে। বাচ্চা দৌড় দিতে গিয়ে ওইখানে বস্তা সহ স্লিপ করে ভিতরে ঢুকে গেছে। ভিতরে গ্যাস, তার জন্য তাড়াতাড়ি তারা মৃত্যুবরণ করে। ওনাকে উদ্ধার করার জন্য তার মা ওই চেষ্টা করে, সে নিজেও পড়ে যায়। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অনিয়ম খুঁজে পাবার পর এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে 118টি অভিযোগ তদন্ত করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজেসি। চলতি মাসের 14 তারিখে সরেজমিন পরিদর্শনে আসবেন 3 সদস্যের কমিটি। তবে অপব্যয়, অপচয় সহ আর্থিক খাতের সব অভিযোগ অস্বীকার করেছেন অর্থ ও হিসাব দপ্তরের প্রধান। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। উপাচার্যের বাংলোর জন্য 290 টাকা কেজি দরে চাল, ঘি, ডিম কেনার যে ভাউচার দিয়ে বিল নেওয়া হয়েছে তা রংপুর সিটি বাজারের এই
বাবুল স্টোরের, কিন্তু ভাউচারটি ভুয়া বলে জানালেন দোকানদার বাবুল মিয়া। এই জিনিসগুলো আমার কাছে নেই এবং এই লোকটা কোনোদিন আমার কাছে আসেও নাই। 4 ফুট বাই 40 ফুটের এই সাইনবোর্ডটি তৈরির বিল তোলা হয়েছে 2,94,000 টাকা। বলছে আর কি 3 লাখ পার করানো যাবে না, ভ্যাট আছে ওনাদের অফিসিয়াল যে ভ্যাটটা কাটে আর কি, পরে আমাকে ওখানে আপনার ওই 2,58,000-এর মধ্যেই বিল ধরা। উপাচার্যের গাড়ির জন্য 26টি ফ্ল্যাগ স্ট্যান্ড বানাতে 36,000, করোনাকালের বন্ধেও ফাউন্ডেশন ট্রেনিংয়ে কৃতিত্বের জন্য 1,84,925 টাকার ক্রেস্ট, 5 গুণ দামে 76টি ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স পণ্য কেনার খরচে দেখানো হয়েছে। ফ্ল্যাগ তৈরি করেছেন রংপুরে, কিন্তু প্রতিষ্ঠানের বিল দেখাচ্ছেন উনি ঢাকায়। সব জায়গাতেই উনি অর্থ আত্মসাৎ করে চরমভাবে দুর্নীতির ধৃষ্টতা দেখিয়েছেন। খরচ দেখাতে বিভিন্ন সময় উদ্ভট সব কমিটি করা হয়েছে। ফুলের চারা রোপণে 4টি কমিটি করে 2 লাখ টাকা তোলা হয়েছে। এই স্বচ্ছতাগুলো আনয়নের ক্ষেত্রে এবং এই অস্বচ্ছ কেন হলো, কার মাধ্যমে হলো, সেগুলোর ক্ষেত্রে আমরা আসলে তদন্ত দাবি করছি। তবে অপব্যয় অপচয় সহ আর্থিক খাতের সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অর্থ ও হিসাব দপ্তরের প্রধান। শিক্ষার্থীদের প্রয়োজনে সবকিছু হয়, তবে একেবারে খাত ভিত্তিক ধরে এই কাজটা হয় কিনা আমি সেটা বলতে পারবো না। উপাচার্য সম্প্রতি এক অনুষ্ঠানে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ ফি আদায় প্রসঙ্গে কথা বলেন সময় সংবাদের সঙ্গে। যা কিছু আপনার সঞ্চয় ঘটের মাধ্যমে সবকিছু ছাত্র কল্যাণেই ব্যয় হয়ে থাকে। উপাচার্যের বিরুদ্ধে ওঠা 118টি অভিযোগ তদন্তে ইউজিসির সদস্য বিশ্বজিৎ চানকে প্রধান করে এরই মধ্যে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 14 মার্চে এই কমিটি সরেজমিনে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় প্রতি বছর প্রায় 2 লাখ শিক্ষার্থীকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে এক কর্মশালায় কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বড় ভূমিকা পালন করছে। তিনি জানান, সারা দেশের প্রায় 6,500 মন্দিরের মাধ্যমে প্রতি বছর প্রায় 2 লাখ শিক্ষার্থীকে নৈতিকতা সম্পন্ন উপানুষ্ঠানিক শিক্ষা দেয়া হচ্ছে। জাতীয় কর্মশালায় হিন্দু সম্প্রদায়ের সংসদ সদস্যবৃন্দ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টবৃন্দ সহ মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। ভোরের সময়ে আরও থাকছে, মাদক বেচাকেনায় বাধা দেয় হলো কারবারিদের ধরিয়ে দেয় খুন হয় পুলিশের সোর্স শুভ। জড়িত 7 জনকে গ্রেফতারের পর বেরিয়ে আসে তথ্য। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে এবার যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সাইবার ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠা করতে যাচ্ছে চট্টগ্রামের পুলিশ। সাইবার দুনিয়ার অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি অপরাধে যুক্ত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস দ্রুততার সঙ্গে পরীক্ষা করা যাবে এখানে। সেই সঙ্গে বোমা শনাক্তের জন্য গঠন করা হচ্ছে স্বতন্ত্র ক্যানান ইউনিট। কমলদের রিপোর্ট। গত 1.5 দশক ধরে শীর্ষস্থানীয় সব জঙ্গি সংগঠনই নিজেদের বিচরণ কিংবা আত্মপ্রচার নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে বন্দরনগরী চট্টগ্রামকে। হামলার পরিমাণ এখানে তুলনামূলক বেশি, আবার সবচেয়ে বেশি জঙ্গিকে আইনের আওতায় এনেছে এখানকার পুলিশ ইউনিটেই। এবার সে জঙ্গিবাদ দমনে ব্যাপক প্রস্তুতি নিয়েই মাঠে নামছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকদের সহযোগিতায় চলছে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ প্রশিক্ষণ। ডিজিটাল একটি সাইবার ফরেনসিক ল্যাব আমরা প্রস্তুত করেছি, তাদের প্রশিক্ষণ খুব শিগগিরই শুরু হবে। এর পাশাপাশি আমাদের পরিকল্পনায় আছে একটি ডগ স্কোয়াড স্টাবলিশ করা। এই ক্যানান ইউনিট স্টাবলিশ করলে আমাদের অপারেশনাল কাজের সক্ষমতা বৃদ্ধি পাবে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে সাইবার ক্রাইম দমনের ক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক নানা যন্ত্রপাতি। কাউন্টার টেরোরিজম ইউনিটের অধীনে কাজ শুরু করবে সিএমপির সাইবার ফরেনসিক ল্যাব, যেখানে বৃহত্তর চট্টগ্রামের পুলিশ ইউনিটগুলোর হয়ে ইলেকট্রনিক্স ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করা যাবে। এখানে প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। সাইবার ক্রাইমটা আসলে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস, যেমন মোবাইল, ল্যাপটপ, পিসি দ্বারা সংগঠিত হয়। ফরেনসিক ল্যাবের মাধ্যমে ওটা আমরা শনাক্ত করতে পারবো এবং এই ধরনের ক্রাইমগুলা
বন্ধে আমরা আরও সক্ষম ভূমিকা রাখতে পারবো। পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এখনও সাইবার ক্রাইমের সাথে যুক্ত যে কোনো ডিভাইসের ফরেনসিক পরীক্ষার জন্য ছুটতে হয় রাজধানী ঢাকায়। এই অবস্থায় চট্টগ্রামে স্থাপন হতে যাওয়া সাইবার ফরেনসিক ল্যাব এবং স্বতন্ত্র ক্যানাইন ইউনিট বা ডগ স্কোয়াড অপরাধ দমনে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। আমাদের এখানে যদি এই ল্যাবটা চালু হয় তাহলে আমরা এখানে অল্প সময়ে আমরা ফরেনসিক ডিটেলসটা পাবো, রিপোর্টটা পাবো এবং এটা আমাদের মামলা তদন্তে অনেক সহযোগিতা করবে। 16টি থানা নিয়ে গঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বর্তমান জনবল প্রায় 6,500 আর নগরবাসীর সংখ্যা 60 লাখের বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদক বেচাকেনায় বাধা এবং মাদক কারবারিদের পুলিশে ধরিয়ে দেওয়ার কারণে খুন করা হয়েছে পুলিশের সোর্স শুভ সরকারকে। হত্যা জড়িত 7 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে ভুক্তভোগী এবং হত্যাকাণ্ডে জড়িতরা সবাই মাদকাসক্ত। তাদের অধিকাংশের বিরুদ্ধেই রয়েছে মাদকের মামলা। বুলবুল রেজার রিপোর্ট। 15 ফেব্রুয়ারি রাত 8:40 রাজধানীর রায়ের বাজারের জাফরাবাদ কমিউনিটি সেন্টার রোডে আড্ডা দিতে দেখা যায় কয়েকজনকে। 5 মিনিট পর একে একে জায়গাটি ত্যাগ করেন তারা। ওই একই সড়ক দিয়ে কিছুক্ষণ পর দুজনকে সামনের দিকে হেঁটে যেতে দেখা যায়। তাদের একজন শুভ সরকার, আরেকজন রবিউল। ওই সড়কের সিসি ক্যামেরার ফুটেজে দুজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। পরে জানা যায় শুভ সরকারকে ছুরিকাঘাত করে পালিয়ে যাচ্ছিলেন তারা দুজন সহ আরো 7 জন পাশের একটি স্কুলের ভেতরে নিয়ে তাকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পর মারা যায় শুভ। এই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে পেশায় গাড়ি চালক শুভ চাকরি হারানোর পর মাদকাসক্ত হয়ে পড়েন। এলাকার অনেক মাদক কারবারির সাথেই তার জানাশোনা ছিল। একটা সময় পুলিশের সোর্স হিসেবে কাজ শুরু করেন, ধরিয়ে দেন অনেক মাদক ব্যবসায়ীকে। এলাকার সব মাদক ব্যবসায়ীদের টার্গেটে পরিণত হন শুভ। পরিকল্পনা করা হয় তাকে হত্যা করার। প্রত্যক্ষদর্শীরা বলছেন কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয় তাকে। আমি এই পাশে দাঁড়াচ্ছিলাম, শুভ এই পাশে, ওরা আমার সোজাসুজি আইতাছে আর রাতটা এরকম বেঁকা হয়ে ছিল। আইতাছে আয় আমার সামনে দাঁড়াই আর বুক বাড়া পার দিছে। পার দেওয়ার পর আমি ভয়ে দৌড় দিছি, হ্যাঁ আমার পিছে পিছে দৌড় দিছি। দৌড় দেওয়ার পর আমরা এদিক দিয়ে উচিপা গল্লিতে ঢুকার পরে আমি মোচড় কাটাই, পরে শুভ ভাই উনি পড়ে যায়। শুভ হত্যায় জড়িত 9 জনের মধ্যে 7 জনকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে মাদক কারবারে বাধা দেওয়ার কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। একদিকে সে যারা ওই মাদক ব্যবসা করে তাদেরকে ধরায় দেয়, পাশাপাশি আবার যারা মাদক খায় তাদের মাদকটা সে কেড়ে নিয়ে যায়। যার কারণে এই ঘটনা থেকে ওই মাদক ব্যবসায়ী বা মাদকাসক্ত যারা ছিলেন তারা মিলে তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে, যাতে তাকে পুলিশকে যেন আর কোনো খবর দিতে না পারে। হত্যায় জড়িত পলাতক 2 জনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তারা স্বীকার করেছেন যে এই ঘটনার সাথে ছিলেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঘন বসতি শহর রাজধানী ঢাকায় সহজেই পরিচয় গোপন করে অপরাধ করে পার পেয়ে যায় অপরাধীরা। ঠিকানা পরিবর্তনে মেলে না হদিসও। এই সমস্যা থেকে বাঁচাতে ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন তথ্য সংরক্ষণের নিয়ম থাকলেও তা মানছেন না বাড়িওয়ালারা। কয়েক বছরের নানা ঘটনা থেকেও সতর্ক হননি তারা। সাতেলের সামনের অনুসন্ধান, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া। নাশকতার উদ্দেশ্যে জঙ্গিদের আস্তানা, জাল টাকা তৈরি চক্র আশ্রয় নিচ্ছে বাসা ভাড়া নিয়ে। সম্পর্কের জটিলতায় নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটছে নগরের বাড়িগুলোতে। অপরাধের পর বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় না অপরাধীর সঠিক পরিচয়। একটা জায়গায় অপরাধ ঘটলে সেই জায়গায় যারা জড়িত থাকবেন কিংবা যার অজ্ঞাতসারে বা জ্ঞাতসারে অপরাধ ঘটবে তাকে কিন্তু তার জন্য জবাবদিহি করতে হবে। বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 23,000 মানুষ। এত বিপুল সংখ্যক মানুষের অনেকেই ঘিঞ্জি গলিতে খুঁজতে হয় আবাসস্থল। ওনারা ইনসিকিউরিটি ফিল করেন, ওরা বাসা ভাড়া দিতে যাচ্ছেন না। পাশে এখন কি করতেছে না করতেছে, বোমা বানাচ্ছে না কি করতেছে, এটা তো সবসময় আমরা একটা আতঙ্কের মাঝে থাকি। কাজের লোকরা দেখা যায় আমার চাচার ইয়ে থেকে কিছুদিন আগে অনেক স্বর্ণকরণ এগুলো নিয়ে গেছে, আমরা লোক খুঁজে পাই নাই। অভিযোগে তীর যে বাড়িওয়ালাদের দিকে, তাদের কাছে প্রশ্ন ছিল পরিবার এবং ব্যাচেলর ভাড়া দেবার ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখেন তারা। ফ্যামিলি যখন ভাড়া দিই তখন হ্যাঁ একজনের সাথে আমার কথা বললে হয়, আর ব্যাচেলারদের ক্ষেত্রে তো সবার ইনফরমেশন আমার নিতে হচ্ছে সব সময়। তার কোনো প্রবলেম আছে কিনা, সে ইন্টারনালি কোনো ক্রাইমের সাথে লিপ্ত কিনা, সেটা আসলে আমার জানাটা কতটুকু স্কোপ আছে এর একটু কোশ্চেন আছে। মামলার দীর্ঘসূত্রিতা ও আইনের মারপ্যাচে প্রত্যক্ষদর্শী বা সাক্ষীদের হেনস্থার ঘটনা কম নয়। ঢাকা শহরে যারা বাড়ি ভাড়া দেয় তাদের এই জিনিসটা অত্যন্ত গুরুত্ব সহকারে এটা মানতে হবে এবং এটা করতে হবে।
তাহলেই সন্ত্রাসীরা বা যারা কর্মকাণ্ড করে তারা এই স্থান পাবে না, তারা জায়গা পাবে না। এটা আপনি কিছুটা কমাবেন, কিংবা বড় ধরনের কোনো ঘটনা হলে, হইচই হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু এটা আসলে যেভাবে কমার কথা কিংবা নাগরিকদের নিরাপত্তা যেভাবে নিশ্চিত হওয়ার কথা, সেটা কখনো হয় না। ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন এই পাল্টাপাল্টি অভিযোগ মিটিয়ে এখন প্রয়োজন সমঝোতার। কারণ অপরাধের যে জগৎ, অপরাধীরা যেভাবে শহরে বিচরণ করছে, আবাসস্থল করছে বাসাবাড়িতে, তা ঠেকিয়ে দিতে প্রয়োজন তথ্য একে অন্যের সম্পর্কে জানার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভোলায় চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত সালাউদ্দিন। পুলিশ জানিয়েছে গতকাল বিকেলে সদর উপজেলার দাদির ঘরে খেলছিল শিশুটি। এ সময় একা পেয়ে তাকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক সালাউদ্দিন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনার জানায় বলা হয়ে গেছে, তারা আমারে বলছে ঘটনাস্থলে যেতে, এবং সেখানে যে এই ঘটনা যে ঘটাইছে তারে গ্রেপ্তারের জন্য আমরা ওখানে যাচ্ছি। অলরেডি আমাদের 2টা টিম ওখানে আছে। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে ব্যাংক লোন নিয়ে কোটি টাকা হাতিয়ে নিত প্রতারক চক্র। এ ধরনের প্রতারণার সঙ্গে নির্বাচন কমিশনের কর্মচারীরাও জড়িত বলে জানিয়েছে পুলিশ। ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা ব্যাংকে এমন একটি প্রতারণার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে 5 জন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচন কমিশনের অসাধু কয়েকজন কর্মচারীর সহায়তায় ভুয়া এনআইডি কার্ড বানিয়ে তা দিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত প্রতারকরা। সাময়িক সময়ের জন্য কমিশনের সার্ভারে যুক্ত করা এসব আইডি কার্ডকে সত্য ভেবে ব্যাংকগুলো লোন বরাদ্দ দিয়ে দিত। এভাবেই ভুয়া এনআইডি কার্ড, ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ব্যবহার করে ঢাকা ব্যাংক থেকে বিপুল অঙ্কের লোন নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে পল্টন ও খিলগাঁও থানায় অর্থ আত্মসাতের মামলা করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে রাজধানীর খিলগাঁও ও রামপুরা থেকে মঙ্গলবার রাতে 5 জনকে আটকের পাশাপাশি জব্দ করা হয় একটি গাড়ি। ব্যাংক যখন স্যাটিসফাই হয় সার্ভারে যে এনআইডিটি সেই ব্যক্তি ক্রেতা বা বিক্রেতা, তখন তাকে লোন পাস করিয়ে দেয় এবং তাকে পে অর্ডারের মাধ্যমে টাকা দেয়। টাকা দেওয়ার পরপরই এই প্রতারক চক্রটি হাওয়া হয়ে যায়। কখনো ক্রেতা কখনো বিক্রেতা সাজে একটি বাসা যে কোনো জায়গায় 1-2 মাসের জন্য ভাড়া নিয়ে তাদের একটা অফিস সাজায়। পুলিশ জানায় এনআইডি জালিয়াতির সঙ্গে জড়িত 44 জনকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। যারা চেক হয়েছে তারা আমাদের কাস্টডিতে আছে। এর পিছনে এখন ক্রেতা বিক্রেতা জড়িত কিনা, ব্যাংক অথরিটি জড়িত কিনা, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। গ্রেপ্তার হওয়া চক্রটি 11টি ব্যাংকে ভুয়া এনআইডি কার্ড দিয়ে লেনদেন করত। এরই মধ্যে 1.5 কোটি টাকা হাতিয়ে নেয় তারা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে এবার ছিনতাইয়ের কবলে পড়েছেন একজন পুলিশ কর্মকর্তা। দুর্বৃত্তরা ছিনে নিয়েছে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার। পুলিশ জানিয়েছে বুধবার ভোরে নিজ বাসা থেকে রিকশা করে অসুস্থ মা ও ভাগ্নেকে নিয়ে ভৈরব রেল স্টেশনে যাচ্ছিলেন পুলিশের উপপরিদর্শক রায়হান উদ্দিন। এ সময় হরিজন কবরস্থান এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের রিকশাটি গতিরোধ করেন। ছুরির মুখে জিম্মি করে 4টি মোবাইল সেট, স্বর্ণালংকার ও নগদ 20,000 টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা রায়হান বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করেছেন। ভৈরবে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ এলাকাবাসীর। ছুরি চাপাতি নিয়ে আমাদের রিকশার গতিরোধ করে, পথরোধ করে আমাদেরকে জিম্মি করে ফেলে এবং আমাদের কাছে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং আমাদেরকে মারধর করে। তাদের নিকটে টাকা পয়সা, মানি ব্যাগ, তারপর হাতের আংটি, কানের দুল সহ 4টি মোবাইল তারা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে আমরা অভিযোগপ্রাপ্ত হয়েছি, আমরা মামলা দায়ের করেছি, আসামি ধরা প্রক্রিয়াধীন আছে। রাজবাড়ীতে 10ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ উঠেছে আসামি পক্ষের বিরুদ্ধে। নির্যাতিতার স্বজনরা জানিয়েছেন অভিযুক্ত আলামিন মীর মেয়েটির ছবি তুলে ভয়, ভীতি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।
সবশেষ গত 14 ফেব্রুয়ারি রাতে মেয়েটির বাড়িতে গিয়ে আবারও ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে পরিবারের লোকজন ও এলাকাবাসী অভিযুক্তকে আটক করে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও অভিযুক্ত স্বজনেরা মীমাংসার আশ্বাস দিয়ে ছাড়িয়ে নেয়। তবে পরবর্তীতে এই বিষয়ে কোনো উদ্যোগ না নেয় 18 ফেব্রুয়ারি নির্যাতিতার পরিবার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে আদালতে মামলা করেন। মামলা না তুলে নেওয়া হলে আমাদের মারবে, ধরবে, খুন করবে। এখন আমরা তো বিপদ মুহূর্তে আছি, কখন আমরা আতঙ্ক অবস্থায় আছি, কখন আমাদের খুন করে, মারে, ধরে নেয়। ঘটনায় আমাদের নিয়মিত মামলা হয়েছে থানায়। আমরা এটা নিয়ম মোতাবেক যে প্রসেস আছে তদন্তের সবগুলি পূরণ করে আমরা তদন্তে করছি। মা ইলিশ রক্ষায় দেশের 6টি অভয়াশ্রমে মাছ ধরার উপর চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। তৃতীয় দিনেও বিভিন্ন নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ। এদিকে পটুয়াখালীতে অভিযানকারী দলের উপর হামলা চালায় স্থানীয় জেলেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মা ইলিশ রক্ষায় দেশের 6টি অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু থেকেই কঠোর অবস্থানে প্রশাসন। চাঁদপুরের সদর উপজেলার পদ্মা নদীর লক্ষ্মীরচর এলাকায় মৎস্য অভিযানে প্রায় 50,000 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌপুলিশ। পরে লঞ্চঘাট এলাকার নৌ থানায় নিয়ে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। এর আগে অভিযানের সময় মাছ ধরার 7 থেকে 8টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হলেও পালিয়ে যান জেলেরা। 7-8টা নৌকা অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছে। আমরা তাদেরকে ধাওয়া করি, তারা আমাদের স্পিডবোট দেখে তারা দ্রুত পালিয়ে যায়। প্রায় 50,000 মিটার জালকে আমরা উদ্ধার করতে পেরেছি। সাথে আমরা ছোট ছোট জাটকা মাছ যেগুলো এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কোনো জেলেকে আটক করতে পারিনি। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে অভিযানে নামেন মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জেলেদের সঙ্গে অভিযানকারী দলের উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থল থেকে এক জেলেকে আটকের পাশাপাশি 30,000 মিটার জাল জব্দ করা হয়। এছাড়া ভোলায় নদীর মধ্যবর্তী চর ও দুর্গম এলাকায় গোপনে মাছ ধরার চেষ্টা করলে ভেদুরিয়ার তেঁতুলিয়া নদী থেকে 3 জেলেকে আটক করে নৌপুলিশ। সময় সংবাদ, ঢাকা। ভোলার মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে 2 মাসের। এই মুহূর্তে তুলাতুলি এলাকায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। সরাসরি যাচ্ছে তার কাছে। লিটন। ঝাটকা সংরক্ষণের যে 2 মাসের অভিযান শুরু হয়েছে সেটির আজকে 4র্থ দিন। এই 4র্থ দিনে যদি সকালবেলার কথা বলি, আমি এখন রয়েছি ভোলার মেঘনাপাড়ের তুলাতুলি মাছঘাট এলাকায়। এখানে সকালবেলা এসে দেখেছি যে বিপুল সংখ্যক জেলেরা অলস যারা কর্মহীন অবস্থায় রয়েছে তারা ঘাট এবং ঘাট এলাকায় অবস্থান করে অলস সময় পার করছে। আর ঘাটের নৌকা ট্রলারগুলো বেঁধে রাখা হয়েছে আগে থেকেই, সেই অবস্থায় রয়েছে। আর জেলেদের যে অবস্থাগুলো রয়েছে যে এই দীর্ঘ সময়, প্রতি বছরেরই এই সময়টায় 2 মাস তারা কর্মহীন অবস্থায় থাকে। এই কর্মহীন অবস্থায় তারা নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়, যেহেতু তারা নিম্ন আয়ের মানুষ। তারা পরিবার পরিজন নিয়ে তাদের যে প্রয়োজন আছে এগুলো নিয়ে তারা নানা সমস্যায় পড়তে হয়। আর অভিযানের কথা যদি বলি, অভিযান এখন পর্যন্ত প্রতিদিনই স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোস্টগার্ড, পুলিশ সহ মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন প্রতিদিন 2-1টি করে অভিযান পরিচালনা করছে। গত রাতে ভোলার চরফ্যাশন উপজেলায় মৎস্য বিভাগ একটি অভিযান পরিচালনা করে মেঘনা এবং তেঁতুলিয়া নদী থেকে 16 জনকে আটক করেছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই 16 জনকে 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক নিষিদ্ধ জাল এবং মাছ আটক করা হয়েছে। যেহেতু অভিযানটি রাতে হয়েছে, এখন পর্যন্ত তারা বিস্তারিত তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি। আর অভিযান আর জেলেদের মধ্যে এখন এক ধরনের প্রতিযোগিতা চলছে যে যখনই অভিযান নামে তার আগে এবং পরে কিছুটা সময় তারা জেলেরা সতর্ক থাকে, বিশেষ করে দুর্গম এলাকার চরাঞ্চলে এবং যেইগুলোতে যাওয়া আসা খুব কষ্ট হয় বা বেশি সময় লাগে সেই এলাকার জেলেরা মাছ ধরা এখন দিনের আলোতে যদি তারা মাছ নাও ধরে, রাতের বেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাছ ধরা শুরু করেছে। আমরা এখানে যে ঘাটে আছি, তুলাতুলি ঘাট, এই ঘাটেও আমরা দেখেছি যে আড়তগুলো বন্ধ থাকলেও আড়তের পিছনে বাগানে বিভিন্ন জায়গায় তারা মাছ বিক্রি করেছে। তো সেটা পরিমাণে খুবই কম।
আরেকটা বিষয় রয়েছে যে এই ভোলার মেঘনা নদীর 90 কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার অভয় আশ্রমের আওতায়। এই বিশাল এলাকা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাহিনী তাদের আওতায় আনতে হয়, তাহলে যে পরিমাণ জনবলের দরকার সেই পরিমাণ জনবল আসলে এখানে নেই। অন্যান্য কাজের পাশাপাশি পুলিশ এবং কোস্টগার্ড তারা এই ঝাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করছে। তো মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী তাদের কাছে পর্যাপ্ত জনবল এবং নৌযান না থাকায় তারা আসলে এই পুলিশ এবং নৌ পুলিশ আর কোস্টগার্ডের উপর নির্ভর করে অভিযানগুলো পরিচালনা করছে। ভোলার আরেকটি বিষয় রয়েছে, এখানে প্রায় 10,000-এর মতো নৌকাবাসী জেলে রয়েছে। এই নৌকাবাসী জেলেদের জীবন জন্ম মৃত্যু সব এই নৌকায় হয়ে থাকে, তারা মাঝঘাটেই থাকে। এই 2 মাস তাদের জীবনে সবচেয়ে বেশি কষ্টের কাটে, কারণ হচ্ছে তারা সরকারি কোনো সহায়তার আওতায়ও আসে না, যেহেতু তাদের স্থায়ী নাগরিক না বিধায় তাদের এনআইডি নাই, এবং এনআইডি না থাকার কারণে তারা এই সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধায় আওতায় তারা আসে না। আমরা গতকালকে এই তুলাতুলি ঘাটের পাশেই আরেকটি ঘাটে মান্তারা অবস্থান করে, নৌকাবাসী জেলেরা অবস্থান করে, সেখানে আমরা গিয়েছি। তাদের দাবি হয়েছে যে এই 2 মাস তারা যে মাছ ধরা থেকে বিরত থাকবেন, তাদের সংসার পরিচালনা করার জন্য, ভরণ পোষণ করার জন্য সরকার যেন তাদের অন্য জেলেদের মতো তাদেরকেও এই সহায়তা আনা হয়। আর জেলেদের জন্য সরকারি যে সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত এসেছে, ভোলায় 2 লক্ষাধিক জেলে আসলে রয়েছে, যাদের প্রধান কাজই হচ্ছে জীবন জীবিকা নির্বাহের প্রধান কাজই হচ্ছে যে তারাই মাছ ধরে জীবন কাটান। তো এর মধ্যে সরকার নিবন্ধিত জেলের সংখ্যা 1,39,000। এই 1,39,000 জেলের মধ্যে এবছর সরকারি সহায়তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 20 কেজি করে চাল 78,000 জেলেকে। তো বাকি যে জেলেরা রয়েছে তারা আসলে সরকারি সহায়তার বাইরে থাকবেন। এই কারণে জেলেদের সাথে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা রয়েছে তারাও তাদের ইচ্ছা মতো সবাইকে আর আওতায় আনতে পারে না। তো জেলেদের দাবি তাদেরকে যেন সকল জেলেকে যেন এই আওতায় আনা হয়, এই সরকারি সুবিধার আওতায় আনা হয় এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তো এ ছিল 4র্থ দিনের ঝাটকা সংরক্ষণ অভিযানের মেঘনার পাড় থেকে আমার কাছে সর্বশেষ খবর। ফয়সাল। ভোলার তুলাতুলি থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। চলতি অর্থ বছরের 8 মাস পার হলেও নেতিবাচক চক্করেই আটকে রয়েছে দেশের রফতানি আয়। বুধবার বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির পাঠানো তথ্য দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে 2,586 কোটি ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 1.45% কম। খাত ভিত্তিক আয়ের হিসেবে গেল 8 মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 3.73% কমেছে তৈরি পোশাক শিল্পের রফতানি। তবে ওভেন পোশাকের ভরাডুবির মধ্যেই নেট পোশাকের রফতানি আয় বেড়েছে 4.06%। রফতানি আয়ের নেতিবাচক চক্কর থেকে বের হতে পারেনি চামড়া ও প্লাস্টিক খাত, তবে 11.31% আয় বেড়েছে ওষুধ শিল্পের। রফতানি আয়ের দিক দিয়ে বেশ ভালো অবস্থানে আছে পাট খাত। গেল 8 মাসে এ খাতের আয় বেড়েছে 23.67%। শুকনো খাবারে 43.67% ও 25.83% আয় বেড়েছে মশলা জাতীয় পণ্যের। হিমায়িত মাছ রফতানি থেকে আয় বেড়েছে 44.34%। রফতানি বাজার দখলে সম্ভাবনা জাগিয়েছে বাইসাইকেলের আয় বেড়েছে 40.90%। করোনায় ভিসা বন্ধ ভারতের, তাই খরচ যা করার তা করতে হচ্ছে দেশের মধ্যেই। আর এটি স্বর্ণ ব্যবসায়ীদের জন্য হয়েছে শাপে বর। বাজার আরও চাঙ্গা করতে স্বর্ণের দাম 1 দফা কমিয়ে জুয়েলার্স সমিতি বলছে, পাশের দেশে গহনা কিনতে লাগে না ভ্যাট, তাই মৌসুম এলেই ধুম পড়ে ভারতে যাওয়ার। যদিও উল্টো মত অর্থনীতিবিদদের। দেশের বাজারে স্বর্ণের যৌক্তিক দাম নির্ধারণ এবং তা মনিটরিংয়েও বিশাল ঘাটতি দেখছেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। যে কোনো উৎসব কিংবা পালা পার্বণ নারী সৌন্দর্যের অনেকটাই প্রকাশ পায় গহনার ভাজে ভাজে। দেশে এমন এক রীতির চলন যুগ যুগান্তরে, আর তাই বছরের একটা নির্দিষ্ট সময়ে বেশ সরগরম থাকার কথা স্বর্ণের বাজার, কিন্তু গেল কয়েক বছর ধরে তা অপরিচিত ব্যবসায়ীদের কাছে। নেপথ্যের কাহিনী জানার আগে চলুন মানচিত্রের রেখা আর খরচের অঙ্কে দেখে আসি কিছু হিসাব। দেশের দক্ষিণের জেলা যশোর থেকে 300 কিলোমিটার দূরের ঢাকায় আসতে কমবেশি 1000 খানেক টাকা খরচ হয়,
কিন্তু যশোর হয়ে এ অঞ্চলের কোনো মানুষ কলকাতা যেতে চাইলে খরচ পড়ে মাত্র 150 টাকা। কিন্তু দেশের বাজারে স্বর্ণে ভ্যাট মোট দামের 5%, আবার কলকাতায় তা 0। ঠিক এই কারণেই কম দামে গহনা কিনতে সীমানা পাড়ি দিত ক্রেতারা। যদিও করোনার কারণে এবছর উল্টো দিকেই ফিরেছে গহনার রথ। আমরা যতটা রিকভারি করতে পেরেছি তার মূল কারণ হলো ইন্ডিয়ার ভিসা বন্ধ। ভারত থেকে ক্রয় করতে গেলে স্বর্ণ 5% ভ্যাট লাগে না। এটা একটা ভয়ঙ্কর ক্ষতির কারণ। ধনী শ্রেণীর মানুষ এই দেশ থেকে স্বর্ণ ক্রয় এক প্রকার গিফট আইটেম বাদে কোনো আইটেম ক্রয় করে না। তবে জুয়েলার্স সমিতির এই বক্তব্যে পুরোপুরি একমত নন অর্থনীতিবিদরা, বরং দেশের বাজারে দাম নির্ধারণ আর নিয়ন্ত্রণ নিয়েই অসন্তোষ তাদের। করোনা পরবর্তী যে কঠিন অর্থনৈতিক বাস্তবতা, তার মধ্যেও গোল্ডের দাম বেড়ে যাওয়াটা বেশ একটা অস্বাভাবিক ব্যাপার বলেই মনে হতে পারে। মার্কেট প্রাইস কিভাবে নির্ধারিত হবে তার একটা মেকানিজম এবং সেটার একটা মনিটরিং, এই ব্যবস্থাটার বেশ অভাব আছে। মাস দুয়েক পর আরেক দফায় 1,500 টাকা কমিয়ে বুধবার থেকেই দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণ 71,150 টাকায় বিক্রি করবেন ব্যবসায়ীরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বড় হবে বয়সে এবং লেখাপড়ায়, তাদের মনে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্নের জাল, কিন্তু নিমিষেই সেই স্বপ্ন চুরমার হয়ে সংসারের খানি টানছে বগুড়ার চরাঞ্চলে শিশুরা। বাল্যবিবাহ কেড়ে নিচ্ছে তাদের স্বপ্ন। গত 1 বছরে সারিয়াকান্দি, ধুনট এবং সোনাতলায় যমুনার চরাঞ্চলে বাল্যবিবাহের শিকার হয়েছে 50 বেশি শিশু। করোনার প্রভাবে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় এই প্রবণতা বেড়েছে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসন। বগুড়া চরাঞ্চল ঘুরে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। স্কুল বন্ধ সেই কারণে অভাবের জন্য বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিছে। সারিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণী ছাত্রী পলি আক্তার। স্বপ্ন ছিল লেখাপড়া শিখে চাকরি করবে। সে স্বপ্ন অন্তরেই চাপা পড়ে গেছে পলির। গত 20 নভেম্বর বিয়ে হয় পলির। লেখাপড়া বন্ধ হয়ে গেছে, টানছে সংসারে ঘানি। অন্দরবাড়ি মহল্লার সারিয়াকান্দি গার্লস স্কুলের ছাত্রী শারমিন আক্তার 1 বছর আগে 7ম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয়েছে। স্কুল ফুটবল প্রতিযোগিতায় জেলা দলের হয়ে খেলেছে। স্বপ্ন ছিল ফুটবলার হওয়া। ফুটবল খেলছি, ওই জায়গায় খেলাধুলা করছি। এখন বিয়ে হাতে আর খেলাধুলা হবে না, তো এরা নাইফটাই নষ্ট। করোনার কারণে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ায় অসচ্ছলতা এবং প্রতিবেশীদের মুখে মেয়ের কোনো দুর্নাম শোনার আগেই মেয়েকে বিয়ে দিয়ে দেন বলে জানান চরাঞ্চলের অভিভাবকরা। মেয়ে যে মানুষ করা খুব কষ্ট, স্কুল কলেজ খুব কম, গরিব মানুষ, অভাবী সংসার, এই জন্য করোনার জন্য আর কি বিয়ে দিছি। বাপের অসল দিকে কাঁই কাজ করে পানে না ভাগত করেছে না, বিয়ে দিয়েছি। আমার বড় আপু এবং আমার সঙ্গে পরে এদের অনেকেরই বাল্যবিবাহ হয়েছে, কিন্তু সবাই কেউ ভালো নাই, সবার অসুবিধা হচ্ছে, অনেক শারীরিক অসুবিধা হচ্ছে। করোনায় এবং দুর্গম চরাঞ্চল হওয়ায় সামাজিক সুরক্ষা কার্যক্রম অনেকটা দুর্বল হয়েছে। পাশাপাশি অসচ্ছলতার কারণে বাল্য বিবাহ বেড়েছে বলে স্বীকার করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি। সরকারের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন এনজিও এখানে কাজ করছে। আমরা চেষ্টা করছি বাল্যবিবাহ নির্মূলের মাধ্যমে সরকারের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মাধ্যমে অভিষ্ট লক্ষ্য অর্জন, সেই লক্ষ্য অর্জনের জন্য যেখানে আমরা সংবাদ পাচ্ছি বাল্যবিবাহের জন্য, সেখানে যে আমরা প্রতিহত করতেছে এবং সেখানে বন্ধ করে দিচ্ছে। বগুড়া জেলা সমাজসেবা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য মতে জেলার চরাঞ্চলে বাল্যবিবাহের হার প্রায় 55%। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এবারে দেশের বাইরের খবর। নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন টালিগঞ্জের তারকারা। তবে আগামী 7 মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সমাবেশে বেশ কয়েকজন তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে। এদের মধ্যে উপস্থিত থাকতে পারেন সৌরভ গাঙ্গুলি। পশ্চিমবঙ্গ থেকে বিধানসভা ভোটের খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। অভিনেতা রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, হিরণ পরিচালক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, শ্রাবন্তী সহ টলিপাড়ার প্রায় 2 ডজন অভিনেতা অভিনেত্রী মমতার তৃণমূলে নয়তো মোদির দল বিজেপিতে নাম লিখিয়েছেন। এই তারকাদের অনেকেই এবার বিধানসভা ভোটের প্রার্থী হবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেই গুঞ্জনে ঘি পড়ল বুধবার। এদিন কালীঘাটে নিজের বাড়িতে ডেকে নব্য অভিনেতা অভিনেত্রীদের রাজনৈতিক হওয়ার ক্লাস নেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে আগামী 7 মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভায় যোগ দিতে পারেন বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলি। তার সঙ্গে নাম শোনা যাচ্ছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীরও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনার মধ্যেই ধাপে ধাপে স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। দীর্ঘ বিরতির পর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যুক্তরাজ্যেও আগামী 8 তারিখ থেকে খুলে দেওয়া হচ্ছে স্কুল। করোনা আঘাত হানার পর থেকেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া জুড়ে বন্ধ করে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। কার্যক্রম চলে অনলাইনেই। তবে বিশেষজ্ঞরা জানান, অনলাইনে ক্লাস করলেও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। এ অবস্থায় দীর্ঘ 1 বছর পর আবারও স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে একসাথে চালু না করে ধাপে ধাপে খুলবে স্কুল, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। গভর্নর গাভিন নিউসম জানান, চলতি মাসে প্রায় 61 লাখ শিক্ষার্থী শ্রেণীকক্ষে ফিরবে। এজন্য নেওয়া হয়েছে বাড়তি পরিকল্পনা। এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্কুল চালুর আগে শিক্ষকদের ভ্যাকসিনের আওতাভুক্ত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে স্কুলে আসতে হবে শিক্ষার্থীদের। এদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেও চালু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আগামী সপ্তাহ থেকেই ধাপে ধাপে স্কুল চালু হবে বলে জানিয়েছে বরিস জনসন। ইউনিসেফ জানায়, মহামারী করোনার কারণে বিশ্বব্যাপী প্রায় 168 মিলিয়নেরও বেশি শিশু স্কুল যাওয়া থেকে বিরত ছিল। তবে দীর্ঘ লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছে সংস্থাটি। মাহমুদা মনি, সময় সংবাদ। ইউরোপে প্রতিদিনই বাড়ছে করোনায় সংক্রমণের হার। ভ্যাকসিন কর্মসূচি ও করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পর্তুগালের রাজধানী লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আশিক। ফয়সাল, এই মুহূর্তে পর্তুগালের করোনা পরিস্থিতির খবর আপনার মাধ্যমে যদি আমরা দর্শকদের জানাতে চাই, তাহলে বলবো যে সময়টি পর্তুগাল অতিবাহিত করেছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে, মার্চের এই সময়টিতে এসে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে পর্তুগালের করোনা পরিস্থিতির। আক্রান্ত এবং মৃতের যে সংখ্যা, সে দুটোই কিন্তু আমরা দেখেছি কমেছে। তারপরেও আপনি জানেন যে পর্তুগালে এখন পূর্ণ লকডাউন কিন্তু চলছে। সেই লকডাউন একটি লম্বা সময় ধরে চলছে, কার্যত সব কিছুই বন্ধ রয়েছে। আমরা কিন্তু সম্প্রতি দেখেছি যে বিমানবন্দরেও ফ্লাইট চলাচল কোনো রকমই স্বাভাবিক নয়। ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশের বিমানবন্দরই কিন্তু যথেষ্ট বিধিনিষেধের মধ্যে রয়েছে। প্রত্যেকটি দেশে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ সার্টিফিকেট যেরকম বাধ্যতামূলক রয়েছে, সেরকম কিন্তু বেশ কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে ইউরোপের প্রায় অধিকাংশ দেশ এখনও। কেননা করোনার যে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের কথা আমরা দর্শকদের জানিয়ে আসছিলাম, যেটি হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি কিন্তু মারাত্মক আকার ধারণ করেছিল। প্রায় ইউরোপের প্রত্যেকটি দেশেই আক্রান্ত এবং মৃতের যে সংখ্যা, সেটি কিন্তু মারাত্মক রকম বেড়েছিল। তো সেই বিষয়গুলিকে মাথায় রেখে ইউরোপের প্রত্যেকটি দেশের সরকার কিন্তু বেশ তৎপর অবস্থানে যায়, যেটি আমরা দেখেছি যে প্রত্যেকটি দেশের সরকার লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ আবার দিতে বাধ্য হয়। সেরকমই ছিল পর্তুগাল, এবং সেই লকডাউন কিন্তু এখনও চলছে। আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলি রয়েছে, সেগুলির মধ্যে আমরা যদি ইতালির কথা বলি, ইতালি, ফ্রান্স এবং তারপরে কিন্তু পর্তুগালে এখানে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস। যেহেতু এখানে অভিবাসন কিছুটা সহজ রয়েছে এখন পর্যন্ত, সেই কারণে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশির একটি গন্তব্য কিন্তু এখনও পর্তুগাল। তবে এই যে সময়টি এখন লকডাউনের কারণে এখানকার যে ইমিগ্রেশন প্রক্রিয়া থেকে সার্বিক বিভিন্ন কার্যাবলীতে কিন্তু এর মারাত্মক প্রভাব পড়েছে। অর্থাৎ যে সকল অভিবাসীরা এখানে বৈধ হওয়ার জন্য অপেক্ষাধীন রয়েছেন, তাদের কিন্তু এখন অপেক্ষাটা আরও কিছুটা বেড়েছে। কারণ এখানকার যে সরকারি অফিস আদালত রয়েছে, সেগুলি কিন্তু এখনও পূর্ণ উদ্যমে শুরু হয়নি। অনেক বাংলাদেশিরা রয়েছেন যারা বাংলাদেশ থেকে পর্তুগালে আসার অপেক্ষা করছেন, সেটিও কিন্তু এখনও আমরা দেখছি যে স্বাভাবিক হয়নি। কারণ এখানকার যে ইমিগ্রেশন কার্যক্রম, সেটি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। এছাড়া ফ্লাইট চলাচলের কথা যদি বলি, ফ্লাইট চলাচল কিন্তু পর্তুগালের সাথে বিভিন্ন দেশের কিন্তু যথেষ্ট কম রয়েছে। এর মধ্যে কিন্তু যুক্তরাজ্য এবং ব্রাজিল থেকে ফ্লাইট চলাচল কিন্তু একেবারেই নিষিদ্ধ রয়েছে, মোটামুটি চলছেই না বলা যায়।
যায়। তারপরেও আমরা দেখছি যে বিভিন্ন দেশ ব্যবহার করে, যেহেতু ইউরোপিয়ানের বিভিন্ন দেশের সাথে এখনও পর্তুগালের ফ্লাইট চলাচল রয়েছে সীমিত পরিসরে, সেই দেশগুলো ব্যবহার করে কিন্তু অনেক নাগরিকরা যুক্তরাজ্য বা ব্রাজিল থেকে কিন্তু পর্তুগালে প্রবেশ করছেন। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা একটি হুঁশিয়ারি দিয়েছেন, যেহেতু সম্পূর্ণ স্বাভাবিক হয়নি এখনই পর্তুগালের করোনা পরিস্থিতি, তাই নাগরিকদের কিন্তু বিধিনিষেধ মেনে চলার কোনো বিকল্প নেই। এবং আপনি জানেন যে এই 16 তারিখ পর্যন্ত কিন্তু এই বর্তমানের যে লকডাউন সেটি বলবৎ রয়েছে। এর পরবর্তীতে যে হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা যেমন সংখ্যক রয়েছে, সেই সঙ্গে নতুন করে আক্রান্ত কেমন হচ্ছে বা মৃতের সংখ্যা কেমন, সেই বিষয়গুলিকে বিবেচনা করে পরবর্তীতে লকডাউন উঠিয়ে নেওয়া ধীরে ধীরে সেটি হবে। তো এই যে পরিকল্পনা সেটি পর্তুগাল সরকারের রয়েছে। তো আমরা যদি গত 24 ঘন্টার কথা আমরা দর্শকদের জানাই যে পর্তুগালে গত 24 ঘন্টায় কিন্তু 41 জন মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। সেই সঙ্গে মৃতের যে নতুন আক্রান্তের সংখ্যাও কিন্তু 1000-এর নিচে রয়েছে। সেটি নিশ্চয়ই আশার খবর, কারণ প্রবাসী বাংলাদেশি শুরু করে পুরো পর্তুগালের নাগরিকরা কিন্তু অপেক্ষা করছেন যে একটি স্বাভাবিক অবস্থায় তারা আবার ফিরে যাবে। এছাড়া গোটা ইউরোপের একই প্রত্যাশা যে খুব শীঘ্রই তারা একটি স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। তো ফয়সাল, এই ছিল আসলে পর্তুগাল সহ গোটা ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবর এই মুহূর্তে। পর্তুগাল সহ ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর নিয়ে সহকর্মী তারিকুল হাসান আশিক সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন পর্তুগাল থেকে। করোনায় অর্থনৈতিক মন্দা বইছে বিশ্বব্যাপী, এর প্রভাব পড়েছে আয়ারল্যান্ডেও। মন্দা কাটাতে অনলাইন ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করা ও ব্যয় কমানোর জন্য দেশটির সবচেয়ে বড় ব্যাংক অব আয়ারল্যান্ডের 103টি শাখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংকটির নীতি নির্ধারকরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। সকাল হলে অফিসে যাওয়া থেকে শুরু করে কাজ শেষে বাসায় ফেরা ছিল নিত্যদিনের, কিন্তু করোনা মহামারী পাল্টে দিয়েছে চিরাচরিত সেই নিয়ম। অর্থনৈতিক মন্দা মোকাবিলার জন্য ব্যাংক থেকে শুরু করে প্রতিটি সেক্টরে ব্যয় কমানোর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। অনলাইনে কাজ চালিয়ে নেয়ার নতুন সুযোগ তৈরি হওয়ায় কর্মকর্তা কর্মচারী কমাচ্ছে প্রতিষ্ঠানগুলো। ব্যাংক সংকুলান নীতিমালার আওতায় 257টি শাখার মধ্যে 103টি শাখা বন্ধ করার ঘোষণা দিয়েছে ব্যাংক অফ আয়ারল্যান্ড। যেখানে উত্তর আয়ারল্যান্ডে 28টি শাখা ছিল, সেখানে মাত্র 13টি দিয়েই চালানো হবে ব্যাংকিং সেবা। আবার রিপাবলিক অব আয়ারল্যান্ড 257টির মধ্যে 88টি শাখা বন্ধ করে 169টি শাখা চালু রাখার সিদ্ধান্ত নিল ব্যাংক অফ আয়ারল্যান্ড। ব্যাংক অব আয়ারল্যান্ড যে সিদ্ধান্ত নিয়েছে খরচ কমাতে, অন্য ব্যাংকগুলো সেই পথে হাঁটতে পারে বলে মত এই ব্যাংক কর্মকর্তার। ব্যাংক অফ আয়ারল্যান্ডের ব্রাঞ্চ বন্ধের ঘোষণা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল, এবং আয়ারল্যান্ড যে একটি ক্যাশলেস অর্থনৈতিক ব্যবস্থা থেকে যাচ্ছে সেটা একটি বড় প্রমাণ। ব্যাংক অফ আয়ারল্যান্ডের দেখা দেখি আগামী কয়েক বছরে এআইবি সহ আরও যে বড় বড় ব্যাংক আছে তারাও একই পথে হাঁটবেন, এবং যারা বয়স্ক আছেন তাদের ব্যাংকিংয়ের জন্য কিন্তু ব্যাংক অফ আয়ারল্যান্ড পোস্ট অফিসের সাথে চুক্তি করেছে, এবং তারা সেখান থেকে ব্যাংকিং সেবাটা পেয়ে যাবেন। এবং সর্বশেষে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে ভলেন্টারি রিডান্ডেন্সির মাধ্যমে ব্যাংক অফ আয়ারল্যান্ডে পুনর্বাসন করা বা তাদেরকে সম্মানজনকভাবে যেন তারা বিদায় নিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। মহামারীতে অনলাইনের এ যুগে এটা শুধু একটা পরিবর্তন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মনে করেন সিটকো গ্রুপের সিনিয়র এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট। সম্প্রতি আয়ারল্যান্ডে ব্যাংক অফ আয়ারল্যান্ডের যে প্রায় 103টি শাখা বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে, তা মূলত অনলাইন ভিত্তিক সেবা প্রদানের একটি বহিঃপ্রকাশ। আর এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। আর সত্যিকার অর্থে করোনা পরিস্থিতি আমাদেরকে নতুন করে ভাবতে এবং কাজ করতে শিখিয়েছে, বিশেষ করে আমরা যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সার্ভিস প্রক্রিয়ার একটি পরিবর্তন মাত্র, আর এটা মেনে নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তবে বয়স্কদের সুবিধার জন্য স্থানীয় পোস্ট অফিসের সাথে একটি চুক্তি করেছে ব্যাংক অফ আয়ারল্যান্ড। এতে করে বয়স্করা পোস্ট অফিস থেকে ব্যাংকিং সেবা নিতে পারবেন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মধ্য ইউরোপের সমৃদ্ধশালী দেশ জার্মানিতে বসবাস করছেন কমপক্ষে 22,000 প্রবাসী বাংলাদেশি। তাদের অনেকেই তৃতীয় প্রজন্ম। তবে অভিবাসনের শুরুর দিকে স্থানীয় ভাষা শেখার পাশাপাশি মাতৃভাষা বাংলা চর্চায় প্রবাসীদের আগ্রহ থাকলেও গত কয়েক দশক ধরে বাংলা শেখার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। এই অবস্থা দেশের গৌরবময় সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বড় বাধা মনে করছেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। জার্মানিতে বাংলা ভাষা চর্চার আত্মপান্ত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া।
অভিবাসনের জন্য বাংলাদেশিদের প্রিয় ইউরোপের শক্তিশালী দেশ জার্মানি, চাকরি, ব্যবসা, উচ্চশিক্ষা অর্জন অথবা অভিবাসনে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জার্মানিতে তিতু হওয়ার আগ্রহ অনেকেরই। তাই তো গত কয়েক দশক ধরে দেশটিতে বসবাস করে আসছেন 22,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি, যাদের অনেকেরই জন্ম আবার এই দেশেই। স্থানীয় সংস্কৃতি, আচার আচরণ ও এদেশের ভাষা শেখার পাশাপাশি মাতৃভাষা বাংলার চর্চা গুরুত্ব বিবেচনা করে রাজধানী বার্লিনের দূতাবাসে স্থাপন করা হয়েছিল অস্থায়ী বাংলা শেখার স্কুল। কিন্তু কিছু বাবা মা আর নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনাগ্রহ ও দলাদলিতে বন্ধ হয়ে গেছে বার্লিনের বাংলা শেখার স্কুলটি। বাঙালি হয়েও মহান শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা শেখার প্রতি এমন অনাদর ও অনাগ্রহ দুঃখজনক বলছেন স্কুলটির প্রথম অধ্যক্ষ, 21 পদকপ্রাপ্ত লেখক ও সাংস্কৃতিক সংগঠক কবি নাজমুন্নেসা পিয়ারি। ছেলেমেয়েরা জার্মান স্কুলে যাচ্ছে, সেখানে পড়ালেখা করছে, তারা বিদেশে যাওয়ার জন্য ইংরেজি ভাষা শিখছে। তবে এটা মনে রাখতে হবে যে ভাষা কিন্তু শেখা কঠিন নয়। একটি ছোট ছেলে, ছোট মেয়ে, তার কিন্তু 2-3টে ভাষা শিখতে পারে এবং সে তার 6 বছর বয়স পর্যন্ত যা শেখে সেটাই তার সারা জীবনে শেখা। সেজন্য এখানে যদি আমরা আর একটু উদ্যোগী হই, হয়তো আবার সেরকমভাবে বাচ্চাদেরকে বাংলা শেখানোর এখনও নিশ্চয়ই চলছে ঘরে ঘরে, সেটাকে আরও পরিচালিত করা যাবে সুন্দরভাবে। এই অবস্থায় একসময় বার্লিন দূতাবাস বা জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ঝিমিয়ে পড়া বাংলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে আবারও নতুন করে প্রাণ ফিরে পায়, সে কারণে যথাসাধ্য চেষ্টা অব্যাহত রাখবেন বলছেন সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। যেখানে বাঙালিরা একটু বেশি আছে সেসব জায়গায় যাতে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলা স্কুল প্রতিষ্ঠা করা যায়। এটার একটা ভালো দিক হলো যে আমাদের কৃষ্টি কালচারটি বাংলাদেশিদের মধ্যে বেঁচে থাকে। অভিজ্ঞ এই রাষ্ট্রদূত আরো বলেন, দেশের 1000 বছরের অসাম্প্রদায়িক সমৃদ্ধ সংস্কৃতি জার্মানিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানাতে হলে মাতৃভাষা বাংলা শেখার কোনো বিকল্প নাই। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অ্যান্টার্কটিকার হিমশৈলে আবারও দেখা দিয়েছে বড় সড়ো ফাটল। 490 স্কোয়ার মাইলের বিশাল এই হিমশৈলটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। হিমশৈলটি ভেঙে বর্তমান অবস্থান থেকে সরেও যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পৃথিবীর একমাত্র বরফে ঘেরা বৃহত্তম অঞ্চল অ্যান্টার্কটিকার হিমশৈলে বড়সড় ফাটল দেখা গেছে। ব্রুন্ট আইস শেলফে এই ফাটল দেখা গেছে। প্রথম ফাটল দেখার প্রায় 10 বছর পর দ্বিতীয় এই ফাটলটি বিজ্ঞানীদের নজরে আসে। এই হিমশৈলটি কয়েক বছর ধরে নিবিড় পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। 490 স্কোয়ার মাইলের এই হিমশৈল নিউ ইয়র্ক শহরের চেয়ে বড়। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে কর্তৃপক্ষ বলছে এর আকার 1270 স্কোয়ার কিলোমিটার। দ্য হ্যালে রিসার্চ সেন্টার জানান, এ ধরনের ঘটনা সত্যি অপ্রত্যাশিত, কারণ 150 মিটার পুরো এই শেলফটি একদম মহাদেশের সাথে লাগোয়াভাবে অবস্থিত। বিজ্ঞানীরা স্যাটেলাইটের ছবি আর জিপিএস দিয়ে তদারকির পরই বুঝতে পারছিলেন এ অঞ্চলের বরফের স্তরে বড় ফাটল দেখা যাবে। অ্যান্টার্কটিকায় শীতকাল চলার পরও কেন এ ধরনের বিপর্যয় হলো তা নিয়ে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ। ভাঙনের সময় অ্যান্টার্কটিকার তাপমাত্রা ছিল -50 ডিগ্রি সেলসিয়াস। হিমশৈলের ভাঙনে ক্ষতির মুখে পড়তে পারে অ্যান্টার্কটিকা অঞ্চলের সামুদ্রিক বাস্তুসংস্থান। পৃথিবীর 2 পোলার অঞ্চলের একটি অ্যান্টার্কটিকা। এ মহাদেশের 98% বরফে ঢাকা থাকে। 1,40,00,000 স্কোয়ার কিলোমিটারের এ মহাদেশের হিমশৈল আছে 2,65,000 গিগাটন। পৃথিবীর 61% বিশুদ্ধ পানির উৎস এই অ্যান্টার্কটিকা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ভোরের সময়ে আরও থাকছে। নিউজিল্যান্ডে আজ 3 ভাগে ভাগ হয়ে অনুশীলন করবে বাংলাদেশ দল। মাঠে নামতে পারার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টাইগাররা। হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়িয়ে জাতীয় উদ্যান থেকে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করেছে বিজিবি। অভিযান শেষে বুধবার সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, এগুলো ভারত সীমান্তের কাছে বনের ভেতরে মাটির নিচে লুকিয়ে রাখা ছিল।
বাংলাদেশ ভারত সীমান্ত থেকে 1 কিলোমিটার ভেতরে সাতছড়ি জাতীয় উদ্যানের মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল গোলাবারুদগুলো। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি 55 ব্যাটালিয়নের একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়। দুদিনের অভিযানে উদ্ধার করা হয় রকেট লঞ্চারের 18টি গোলা। সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, দীর্ঘদিন যাবৎ নজরদারি ও পর্যবেক্ষণ করে অভিযান চালানোয় সফল হন তারা, তবে আটক করা যায়নি কাউকেই। আমরা তথ্য যখন পেলাম, আমরা আমাদের বর্ডারগুলো একটু কড়া নজরদারি শুরু করলাম। তখন কিছু কিছু লোক এই এলাকার না, বাট আসা যাওয়া করে, এবং যেটা নর্মাল রাস্তা ওই রাস্তা তারা ফলো করে না। মাটির নিচে পলিথিন দিয়ে মোড়ানো প্লাস্টিকের কাভারের মধ্যে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করা হয়। আমাদের কাছে মনে হয়েছে এটা অনেক আগের গোলা। উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে। আমাদের বিশেষ দল সন্দেহজনক স্থানগুলো কর্ডন করে রেখেছে। এর আগেও সংরক্ষিত এই বনাঞ্চলে কয়েক দফা অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র। সবশেষ 2019 সালের অভিযানে উদ্ধার হয় 13টি রকেট লঞ্চার সহ আগ্নেয়াস্ত্র। মঙ্গলবারের অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলোর সঙ্গে সেগুলোর মিল রয়েছে বলে জানান উদ্ধারকারীরা। সময় সংবাদ, হবিগঞ্জ। মুন্সিগঞ্জে সিরাজদি খান উপজেলার কুসুমপুরে গড়ে তোলা হয়েছে ঔষধি বৃক্ষের বাগান। ভেষজ এ বাগানে বহু প্রজাতির বৃক্ষ রয়েছে। কৃষি বিভাগের দাবি, যা দেশে আর দ্বিতীয়টি নেই। এই বাগান থেকে ক্যান্সার সহ নানা রোগের প্রতিষেধক নিয়ে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। কুসুম ফুলের নামকরণে গ্রাম মুন্সিগঞ্জের কুসুমপুর এখন ঔষধি গ্রাম। এই ঔষধি বৃক্ষ ছাড়াও রয়েছে 80 রকমের ফলের গাছ, 26 রঙের জবা ফুল সহ কয়েকশো রকমের ফুলের বাগান। আর এসব গাছ পরিচর্যায় গড়ে প্রতিদিন 50 জন মালি কাজ করেন। সমস্ত গাছই খুব সুন্দর এবং দেখতে ভালো, অনেক গ্রান, অনেক লোক আসে দেখে। এই গাছ বিভিন্ন জায়গাতে এই জায়গায় রাখা রয়েছে। ফুল গাছ বনতাছি, এই ঔষধি গাছ বনতাছি, সমস্ত কিছুই ভালো লাগে। কৃষি বিভাগ বলছে এমন বিরল ঔষধি বাগান দেশে দ্বিতীয়টি নেই। যুক্তরাষ্ট্র প্রবাসী ভেষজ বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ টিপু সুলতান পুরো বাগান এবং রিসার্চ সেন্টার ট্রাস্ট করার প্রক্রিয়া শুরু করেছেন। উনি ট্রাস্ট করে দিচ্ছেন। এই ট্রাস্টটি এই সম্পদটা একটা জাতীয় সম্পদ এবং রাষ্ট্রের একটা বড় সম্পদ হয়ে দাঁড়াবে যদি কোনো একটা আবিষ্কার এখান থেকে চলে আসে। ক্যান্সার, HIV এবং আর্সেনিকের কোনো ঔষধ যদি আবিষ্কার হয়ে যায়, তখন এটা পৃথিবীর কেন্দ্রবিন্দু বাংলাদেশ তথা মুন্সিগঞ্জ তথা কুসুমপুর। 5 একরের এই সেউতি বাগান ছাড়াও পাশেই 10 একরের তার আরও 2টি তানিয়া বাগান ও জুবেন বাগান রয়েছে। হরেক রকমের দুর্লভ বৃক্ষ সহ 400 প্রজাতির ঔষধি গাছ এবং 126 রকমের জলজ উদ্ভিদ রয়েছে এখানে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে বিক্রমপুরী বৌদ্ধ বিহার উন্মুক্ত জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। বুধবার সদরের রঘুরামপুরে উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। এই জাদুঘর ঘিরে বিক্রমপুরে পর্যটক বাড়বে বলে মনে করেন তিনি। প্রথম খননে মাটির নিচ থেকে আবিষ্কার হওয়া বৌদ্ধ বিহার ঘিরে এই জাদুঘর করা হয়েছে। উঁচুডিবিতে দাঁড়িয়ে বা সাঁকোতে হেঁটে বৌদ্ধ বিহার দেখার সুযোগ সহ নানা কিছুর ব্যবস্থা রাখা হয়েছে। 200 প্রজাতির ঔষধি বৃক্ষ রয়েছে জাদুঘরটিতে। এছাড়াও টিন কাঠের ঘরে প্রদর্শনী রয়েছে ভেষজ ফল ও ফুলের। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন উদ্যোগে প্রায় 1 একর জমিতে জাদুঘরটি করা হয়েছে। দিনাজপুরে আদিবাসী যুব মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নিজস্ব ঐতিহ্যের পোশাকে আনন্দ উৎসবে মেতে ওঠেন আদিবাসী তরুণীরা। গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন তারা। এর আগে আদিবাসীদের ভূমি অধিকার সহ নানা দাবিতে র্যালি বের করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ অংশ নেন আদিবাসী নারী পুরুষ। মাদারীপুরের শিবচরে মুন্সি কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয়ের 4 তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও পৌর মেয়র আওলাদ হোসেন খান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবারে খেলার খবর। স্পেন কোচ হিসেবে ড্যানিয়েল ভিট্টোরিতেই আস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। নিউজিল্যান্ড সফরে এই কিউই কোচের সাথে 3 সপ্তাহের চুক্তি করেছে বিসিবি। এদিকে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে 2টি টেস্ট একই ভেন্যুতে হবে বলে জানিয়েছে বিসিবি ও এসএলসি। এছাড়াও করোনার ব্যাপারটি মাথায় রেখে ঘরোয়া ক্রিকেটের সূচিও ঠিক করেছে ক্রিকেট বোর্ড। 2 বছর আগে নিউজিল্যান্ডের গ্রেট স্পিনার ড্যানিয়েল ভিটোরির সাথে দৈনিক $2,500 বিনিময় 100 দিনের চুক্তি হয় বিসিবির। চুক্তি অনুযায়ী 60 দিনের কাজও সম্পন্ন করেছেন এই কিউই। কিন্তু বিশ্বজুড়ে করোনা হানা দেয় দেশে ফিরে যান ভিটোরি। চুক্তির বাকি 40 দিন এখনও ঝুলে আছে। করোনার কারণে কোয়ারেন্টিন জটিলতায় বাংলাদেশে আসেননি ড্যানিয়েল। এরপর জোর গুঞ্জন উঠে ভিটোরির জায়গায় অন্য কাউকে খুঁজছে ক্রিকেট বোর্ড। তবে নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল সফর করায় ব্যাটে বলে বেশ মিলেই গেছে। তাই ভিটোরিকে আবারও ফেরানো হলো বাঘের ডেরায়। ভিটোরির মতো একজন লেজেন্ডারি ক্রিকেটার যদি বাংলাদেশ দলের সাথে থাকে বা বাংলাদেশ দলের ড্রেসিং রুমে থাকে, এটা কিন্তু একটা আলাদা ভ্যালু ক্যারি করে। ওনার মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন, অ্যান্ড স্পেশালি নিউজিল্যান্ড কন্ডিশনে ওনার এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। সো বোর্ড যেটা করেছে সব কিছু চিন্তাভাবনা করেই করেছে। নাম্বার অফ ডেজ টেন্টেটিভলি 20 থেকে 22 দিনের মতো উনি বাংলাদেশ দলের সাথে থাকবেন। এদিকে গত বছরে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের 9-6 স্থগিত হয় বাংলাদেশের সফর। তবে এপ্রিলে টাইগাররা আবারও যাচ্ছে লঙ্কায়। 2টি টেস্ট ক্যান্ডির ভেন্যুতে হবে বলে নিশ্চিত করেছে এসএলসি। মিটেছে কোয়ারেন্টিন জটিলতাও। শ্রীলঙ্কার ক্রিকেটের সাথে আমাদের যেটা যোগাযোগ হচ্ছে তাতে একটা চূড়ান্ত শিডিউল আমাদের পাঠিয়েছে। আমাদের টিম ম্যানেজমেন্ট এর কিছু ইনসাইটস আমরা জানার চেষ্টা করছি। সেই বিষয়গুলো পেলে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আমরা চূড়ান্ত সূচি পাবলিকলি জানাতে পারবো। করোনার প্রভাবে দেশে 1 বছর হলো ঘরোয়া ক্রিকেট আধারে হারিয়েছে। এ ব্যাপারেও ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। লঙ্গার ভার্সন দিয়েই হয়তো আমরা শুরু করার চেষ্টা করব এবং পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা পরিচালনা করার ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। কিন্তু এবছরের কোন সময়ে ঘরোয়া ক্রিকেট লিগ মাঠে গড়াবে তার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে আরেক সপ্তাহ। যত তাড়াতাড়ি সম্ভব ঘরোয়া ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে আসা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দলের 3য় দফা করোনা টেস্টেও সবাই নেগেটিভ এসেছেন। এর ফলে স্কিল ট্রেনিং শুরু করতে আর কোনো বাধা রইল না টিম টাইগারদের। তবে এখনই পুরো দল একসঙ্গে নামতে পারবেন না অনুশীলনে। দলের সদস্যদের 3 ভাগে ভাগ হয়ে যেতে হবে অনুশীলন মাঠে। তবে এসব কিছু ছাপিয়ে এতদিন পর মাঠে নামতে পারার সুযোগ আসায় উচ্ছ্বসিত তামিম রিয়াদরা। বাফুফে সহ সভাপতি মহিউদ্দিন মাহির বিরুদ্ধে দুদকের করা মামলার বিষয়ে জানতে চেয়ে ফেডারেশন বরাবর চিঠি দিয়েছে এএফসি। বিষয়টি নিয়ে বিব্রত সভাপতি কাজী সালাউদ্দিন বলছেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে সিদ্ধান্ত নেবে এথিক্স কমিটি। যদিও ফুটবল ফেডারেশন থেকে এখনও আনুষ্ঠানিক চিঠি পাননি বলে জানিয়েছেন মাহি। গেল 16 ফেব্রুয়ারি দুদকের করা অর্থ আত্মসাতের মামলার পর টিকিটাও খুঁজে পাওয়া যায়নি বাফুফের সহ সভাপতি মহিউদ্দিন মহির। 2 সপ্তাহ পর হঠাৎই তার আবির্ভাব ফেডারেশনে। এসে আলোচনা করেছেন সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। যদিও তাদের মধ্যে কি নিয়ে কথা হয়েছে তা স্পষ্ট করেনি কোনো পক্ষ। এএফসি থেকে মহি অভিযুক্ত হয়েছেন, বিষয়টি গড়িয়েছে এএফসি পর্যন্ত। চিঠি দিয়ে ঘটনার আদ্যপান্ত জানতে চেয়েছে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা। জানিয়ে যার পরানি বিব্রত বাফুফে কর্তা। মামলা ঝুলছে আদালতে, তাই কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখে না ফুটবল ফেডারেশন। তবে বিচারিক প্রক্রিয়া শেষ হলে নিজেদের অবস্থান পরিষ্কার করবে বাফুফে এথিক্স কমিটি। ইটস ইজ পার্সোনাল ম্যাটার এন্ড কোর্ট ইজ হ্যান্ডলিং ইট। তো আমি যদি এটার মধ্যে ঢুকি, that would not be appropriate and right. সবগুলো অথরিটি দেওয়া আছে এথিক্স কমিটির কাছে। এথিক্স কমিটি যদি বলে যে কোনো কিছু করার দরকার নেই, হবে না। এথিক্স কমিটি যদি বলে সাসপেন্ড করতে, মানে এথিক্স কমিটি যেটা বলবে ইট উইল বি বেসড অন এথিক্স কমিটি, এবং এথিক্স কমিটির ডিসিশন থেকে আবার এফসিকে পাঠানো হবে। তারপরে দ্য ফাইনাল ডিসিশন এফসি উইল গিভ যেটাকে কি করতে হবে। মহির বিরুদ্ধে এই অভিযোগ অবশ্য আজকের নয়। গেল 5 মাস ধরেই বিষয়টি নিয়ে তদন্ত করে আইনি প্রক্রিয়ায় গেছে দুদক। কিন্তু আনিত অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি সমবায় ব্যাংকের চেয়ারম্যানের। পাশাপাশি বাফুফে থেকে এখনো কোনো চিঠি পাননি বলেও দাবি তার। কমপ্লেনটার ব্যাপারে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে এই কমপ্লেন এসছে, তো আমি ওটা দেখেছি এবং আমি বাফুফে আমার কাছ থেকে লিখিতভাবে যদি তাদের আমার অবস্থানটা সম্পর্কে জানতে চায়, অবশ্যই আমি আমার অবস্থানটা পরিষ্কার করব। বিচার কার্য সম্পন্ন হওয়ার পরে যদি আমার নাম যদি অন্তর্ভুক্ত থাকে চার্জশিটে,
যদি আমি মানে ওই মামলায় সাজাপ্রাপ্ত হই তখনই আমাকে অভিযুক্ত বলা যেতে পারে। এই বিষয়গুলি আসলে মানে আমার কাছে জানতে চাওয়া হলে যেভাবে জানতে চাওয়া হবে সেভাবে আমি জবাব দেব। এর আগে গেল মেয়াদে বাফুফে কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এএফসি বরাবর নালিশ জানিয়েছিলেন মহি। এবার নিজেই পড়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের নজরদারিতে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের কিছু খবর। নওগাঁর হাটগুলোয় আলুর সরবরাহ বাড়ায় দাম কমেছে। দূরের পাইকাররা না আসায় স্থানীয় ব্যাপারী বাজার নিয়ন্ত্রণ করায় দর কমতির দিকে বলে অভিযোগ চাষিদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বদলগাছের ভান্ডারপুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, করেছিল এবং এই আলু এখন ক্ষেত থেকে তুলে এখন হাতে তুলছেন চাষিরা। তো আমরা যেটা লক্ষ্য করছিলাম, এই আলুর দর কিন্তু গেল 1.5 সপ্তাহে আকস্মিক ভাবে নেমে গিয়েছে। এখানে আলু যারা চাষি তারা নিয়ে এসেছেন হাতে। এখন যে আলুগুলো বিক্রি হচ্ছে বিশেষ করে কার্ডিনাল, সাদা গুটি বা লাল গুটি জাতীয় এই হলান জাতীয় আলু, তো একেবারে কিন্তু 480 থেকে 500 সর্বোচ্চ 600 টাকা প্রতি কেজি কিন্তু এখানে 8 টাকা বা 7 টাকায় এই পাইকারি হাটগুলোতে আলু কেনা বেচা হচ্ছে। এবং আলুর কিন্তু এরকম একটা দর কৃষকদের কিন্তু হতাশ বলতেছে যে উৎসাহ নিয়ে তারা এবার আলু চাষ করেছিলেন এবং বিশেষ করে গেল অক্টোবরের বেশ চড়া দাম আলু চাষের ক্ষেত্রে কিন্তু কৃষকদেরকে উৎসাহিত করেছিল এবং তারা মনে করেছিল এবছর কিন্তু তার একটা ভালো দর পাবে। কিন্তু এই হাটগুলোতে আমরা যেটা লক্ষ্য করছি, দূরের পাইকারের উপস্থিতি খুবই কম এবং আলু কিন্তু এখানে কেনার জন্য যেসব স্থানীয় পাইকার রয়েছেন তারা কিন্তু নিয়ন্ত্রিত বাজারের কারণে ন্যায্য দর পাচ্ছেন না এমন অভিযোগ করছেন কৃষকরা। প্রতি মন এখানে কিন্তু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ভালো 600 টাকা প্রতি মনে বিক্রি করার কারণে কৃষকদের যেটা ক্ষোভ, তারা বলছেন এবছর কিন্তু উৎসাহ নিয়ে চাষ করেছিলেন আলু, এই আলু হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা স্বপ্ন দেখেছিলেন এবার একটা ভালো দর পাবেন এবং ভালো দরের প্রত্যাশা কিন্তু বেশ ঋণ পান বা বিভিন্ন জায়গা থেকে সুদ নিয়ে তারা এই আলু চাষ করার ক্ষেত্রে একটা বিনিয়োগ করেছিলেন এবং প্রতি বিঘায় কিন্তু এবার আলুর অনুকূল বলতে কৃষকরা ফলনের জায়গায় এসে অনেকটা মুখ মলিন করে তাদের ফিরে যেতে হচ্ছে। তবে আলু চাষের যে উৎসাহ তাদের কিন্তু এই মুহূর্তে বাজারের মনিটরিং এর মাধ্যমে ন্যায্য দর যেন পায় এমন প্রত্যাশা কিন্তু কৃষকের থেকে আমরা পাচ্ছিলাম। সব মিলে এই হতাশা কাটে ওঠার জন্য বাজার তদারকি মনিটরিং দাবি করছে কৃষকরা। তো বাজার এই ছিল নওগাঁর এই ভান্ডারপুর হাটের আলু বেচা কিনার খবর আমার কাছে। নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম আর রকি। চৈত্র বৈশাখী মেলার অন্যতম অনুষঙ্গ বিন্নি খই, চিনির তৈরি হাতি, ঘোড়া, বাতাসা সহ নানা ধরনের সাজ বাংলার ঐতিহ্য। করোনার কারণে দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আবারও মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যস্ততা বেড়েছে খেলনা মৃৎশিল্পী ও সাজ কারিগরদের। গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সহজ শর্তে সরকারি ঋণ সুবিধার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের সাটুরিয়ার ভাটারা বণিকপাড়ার বিমল, বাসুদেব সহ তাদের ঘরণীরা ভোর থেকেই ব্যস্ত চিনির কদমা বানানোর উপকরণ তৈরিতে। কদমা বানানোর পরপরই বেলা বাড়ার সাথে সাথে ব্যস্ততা বাড়ে চিনির বাতাসা, সাজের হাড়ি, ঘোড়া, মাছ তৈরিতে। সুস্বাদু এ সাজের চাহিদা থাকলেও করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে মেলেনি সহযোগিতা। তবে মেলা শুরু হওয়ায় ও চৈত্র বৈশাখী মেলা সামনে থাকায় বেড়েছে ব্যস্ততা ও চাহিদা। এটা করোনার কারণে 1 বছর আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল, এখন টুকটাক একটু মেলা চলতেছে, এই জন্য বানাইতেছি। 1 মাস ধরে মেলা খেলা শুরু হয়েছে, তো এখন একটু আমরা ব্যস্ত সময় কাটাচ্ছি। চিনিতে এগুলো হলো সাজ শিল্প কাজেই বলা চলে আর কি, এগুলো আমরা তৈরি করি, এগুলো করে আমাদের সংসার চলে। সুতা দিয়ে কাটার নাকি কদমা, হাজের ফর্মা আছে, ফর্মা দিয়ে কাটছি হাজ। সুস্বাদু এ সাজের চাহিদা বাড়ায় পরিবারের নারীরাও সহযোগিতা করছেন পুরুষদের। প্রচুর কাজ কাম লাগছে, করোনার জন্য কাজ কাম বন্ধ ছিল, সারাদিন রাত কাজ করা লাগে পুরুষদের পাশাপাশি। আর সাজের জন্য জেলা সহ আশপাশের পাইকাররা ভিড় করছেন সাটুরিয়ার বণিকপাড়ায়। আমি বিক্রি করি মির্জাপুর, নাগরপুর, টাঙ্গাইলে, ঢাকার দিয়েও বিক্রি করি।
বিভিন্ন মেলা এখান থেকে মাল সামানা কিনা পাইকারি বিক্রি করি। গ্রামীণ ও ঐতিহ্যকে ধরে রাখতে ঋণ সহ অর্থনৈতিক সহযোগিতার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। কম সুদে তাদেরকে যদি একটু অর্থনৈতিক সহযোগিতা দেয়, তারাও যেমন বাঁচবে, বাঙালির যে ইতিহাস চিরায়ত যে ঐতিহ্য সেটা তারা ধরে রাখতে পারবে। সমাজসেবা অফিসের তথ্য মতে জেলায় চিনির তৈরি সাজ, কদমা, বাতাসা ও শিশুদের খেলনা তৈরি করে 5 শতাধিক পরিবার। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোরের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ.টি. ইমাম আর নেই। স্বাধীন দেশ পরিচালনায় ছিল অগ্রণী ভূমিকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। মেয়াদ শেষের 13 দিন আগে আবারও বেগম জিয়ার সাজা স্থগিতের আবেদন পরিবারের। চিকিৎসা করাতে চায় বিদেশে। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত। তিস্তা সহ অমীমাংসিত ইস্যুর পাশাপাশি ঢাকা নয়াদিল্লি সম্পর্কের আলোচনায় চীন প্রসঙ্গ। মোদির সফর চূড়ান্ত করতে আজ ঢাকায় আসছেন জয়শঙ্কর। বিমানের বহরে কাল যুক্ত হচ্ছে -8 শ্বেত বলাকা। উড়োজাহাজ বেড়ে যাবে 21। সিলেটে চট্টগ্রাম যশোর রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা। লোকসান কাটিয়ে ওঠার আশা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।